আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন ফ্রি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাকিব তোমাদেরকে আজকে কিছু ব্যাপারে ইনস্ট্রাকশনস দিব যে কিভাবে তোমরা খুব সহজেই মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো। তো প্রতিটি চ্যাপ্টার আসলে কিভাবে অ্যাপ্রোচ নেওয়া দরকার, এই গাইডলাইনের জন্য সাধারণত যেটা হয় যে আমরা প্রায় অনেক টাকা দিয়ে, প্রায় কোচিংয়ে 20,000 টাকা দিয়ে বা অনলাইনে বিভিন্ন যে গ্রুপে বা বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেখানে প্রায় 5 থেকে 7 হাজার টাকা আমরা খরচ করে থাকি। তো যাদের দরকার হয় তারা অবশ্যই খরচ করে সেই জায়গাগুলো থেকে তোমরা শিক্ষা নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আছে যারা বা যাদের ওই কোচিংয়ের পড়াগুলো যথেষ্ট হয় না বা তারা ওই পড়ালেখার সাথে অ্যাডজাস্টেড না, এবং অনেকে আছে যারা সেলফ স্টাডিতে খুব বেশি পারদর্শী, সেলফ স্টাডিতে অনেক বেশি পারদর্শী। তো তাদের জন্য আসলে ফ্রি গাইডলাইন লেকচারগুলো বানানো, যেন তারা বাসায় বসে বিনামূল্যে বা তাদের যে বাবা মার কষ্ট অর্জিত টাকা আছে সেই কষ্ট অর্জিত টাকা আসলে পানিতে না ফেলে তারা নিজ পরিশ্রমে যেন ভালো কিছু একটা অর্জন করতে পারে। এই লক্ষ্যেই হচ্ছে এই লেকচার ক্লাসটা বানানো, এবং এই লেকচার ক্লাসটা আসলে খুবই শর্ট হবে এবং অনেকটা বলতে গেলে গাইডলাইন ভিত্তিক। অর্থাৎ এটা মূলত হচ্ছে যে কোনো কিছুর যে এক্সপ্লেনেশন হবে তা কিন্তু না। এই জন্য প্রথমেই জানিয়ে দেওয়া হচ্ছে যে এটা হবে মূলত এক্সপ্লেনেটরি ভিডিও না, এটা হবে গাইডলাইন ভিত্তিক। অ্যান্ড এক্সপ্লেনেটরি ভিডিও পূর্বে আমরা দিয়েছি, কোষের গঠনের উপরও এক্সপ্লেনেটরি ভিডিও আছে, যেটা হয়তো বা 2 ঘন্টার মধ্যে কভার করে দেওয়া হয়েছে পুরো চ্যাপ্টারটা। তো তোমাদের যদি তারপরও দরকার হয় আমরা আবার প্রস্তুত করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো শুরু করা যাক। তো আমরা এখানে কিছু মেডিকেল প্রশ্ন নিয়ে আসছি। তো তোমাদের প্রথমত ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে যে তোমরা কিছু কোশ্চেন্স নিয়ে বসতে পারো। অ্যান্ড এই কোশ্চেনগুলো এইভাবে বিভিন্নভাবে আসলে কিন্তু তোমাদের বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা তোমরা যদি কোচিংয়ের বইগুলো দেখো ওইভাবে কিন্তু সাজানো, টপিক ওয়াইজ সাজানো থাকে, ইয়ার ওয়াইজ সাজানো থাকে। সো এখানে তাহলে কোশ্চেন ব্যাংকগুলো আসলে কীরকম কীরকম সাজানো থাকতে পারে, টপিক ওয়াইজ থাকে, তারপর হচ্ছে ইয়ার ওয়াইজ প্রশ্ন থাকে, টপিক ওয়াইজ ইয়ার ওয়াইজ সাজানো থাকে, তারপর আরও বিভিন্নভাবে থাকতে পারে। তো আমরা এখানে মূলত টপিক ওয়াইজভাবে তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাবো যে প্রশ্নগুলো আসলে সাধারণত কিন্তু খুবই সহজ হয়, সহজ এবং বই থেকেই হয়। মূলত তোমাদেরকে এইটা প্রমাণ করার চেষ্টা করব যে তোমরা যদি জাস্ট বই থেকে একটু পড়ালেখা করো এবং একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ো, ওইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়লেই কিন্তু নিজে নিজে ঘরে বসেই মেডিকেলের পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব। মেডিকেলে তোমরা একদম পূর্ণ প্রস্তুতি ঘরে বসে নিতে পারবে। আচ্ছা, তো শুরু করা যাক। এখানে বেশ কিছু টপিক নিয়ে আমি বসেছি এবং এখানে মোটামুটি প্রায় 8-9টা টপিকের মতো দেওয়া আছে, এবং এই টপিকগুলো মূলত এখান থেকে প্রশ্নগুলো বেশি আসছে। অ্যান্ড এছাড়াও এর বাইরেও বেশ কিছু প্রশ্ন আসছে, এবং এইখানেও যে প্রশ্নগুলো আসছে সব প্রশ্ন যে আসছে তা মানে সব প্রশ্ন যে এখানে ইনক্লুডেড করা হয়েছে তা কিন্তু না। তো আমরা প্রথমত এইখানে যে টপিকটা নিয়ে আলোচনা করবো যে কোষের সাধারণ পরিচিত কোষ প্রাচীর থেকে। তো এইখানে মূলত কী কী টাইপের প্রশ্ন হয়ে থাকে, এখানে প্রশ্ন আসে মূলত এই যে দীর্ঘতম কোষ বলতে কি বোঝায়, মানবদেহের দীর্ঘতম কোষ, অর্থাৎ কোষের যে পরিমাপ আছে না, তোমরা একটা টপিক দেখবে যে কোষের বিভিন্ন পরিমাপ, কোষের বিভিন্ন পরিমাপ, ওই টপিকটা থেকে প্রশ্ন আসছে, কোষের বিভিন্ন পরিমাপ বা সেল ইউনিট। তো ওইখানে দেখবা প্রশ্নগুলো এরকম আছে, মানবদেহ, এখানে বলা হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ যেটা হচ্ছে কি নিউরন, এবং এটা কত পর্যন্ত হতে পারে, 1 মিটার লম্বা পর্যন্ত হতে পারে, 1 মিটার লং হতে পারে। তাছাড়াও আরও বিভিন্ন কোষের কথা কিন্তু বলা আছে, সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটা, যেমন সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, এটার কথা বলা আছে। তো এরকম, তারপর হচ্ছে সব থেকে বৃহৎ কোষ কোনটা, এটা তো বলা আছে মানবদেহের। আর যদি বলা হতো সব থেকে বৃহত্তম কোষ কোনটা, তাহলে সেটা হতো উট পাখির ডিম, উট পাখির ডিম যেটা এক কোষই সব থেকে বৃহত্তম কোষ। তারপর এখানে বলেছে মানবদেহের দীর্ঘতম কোষ, যদি বলা হতো যে মানবদেহের সব থেকে বড় কোষ, দীর্ঘ মানে হচ্ছে লং, অর্থাৎ নিউরন যে সেলটা আছে সেটা কিন্তু অনেক লং হয় বাট বড় না। মানবদেহের সব থেকে বড় কোষ হচ্ছে আবার কোনটা, সেটা হচ্ছে ওভাম বা ডিম্বাণু। আচ্ছা, তো এইভাবে তোমরা অ্যানালাইসিস করে পড়তে পারো। তোমরা নিজেদেরকে প্রশ্ন করবে যে দীর্ঘতম বলছে তাহলে শর্ট কোনটা, এখানে তো মানবদেহ বলছে, তা মানবদেহ ছাড়া আর কী কী রকম হতে পারে। সো তোমরা যখন প্রশ্নগুলো দেখবা এরকম অ্যানালাইসিস করার ট্রাই করবা। অ্যান্ড তোমাদের সাথে কিন্তু আরও ক, খ, গ, ঘ এরকম অনেকগুলো অপশন থাকবে। সো তো তোমরা অবশ্যই সেই অপশনগুলো নিয়েও কাজ করবা। তো এইটা হচ্ছে একটা সিস্টেম। তো তোমরা এই সিস্টেমই আগাতে পারো, এইভাবে হচ্ছে যে সব থেকে তোমরা কম সময়ে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তাছাড়া শিখার জন্য কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা বেস্ট না, এটা হচ্ছে শুধুমাত্র অনলি ফর কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিবা, সো এখানে অনেকের সাথে তোমার কম্পিটিশন দিতে হবে, কম্পিট করতে হবে। সো সেই ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য এই প্রসিডিওর বা এই স্ট্র্যাটেজি।
আচ্ছা, তারপর এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আদি কোষের উদাহরণ। এখানে কিন্তু আমি আবার বলতেছি সব প্রশ্ন এখানে দেওয়া নেই, জাস্ট কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো যে প্রশ্নগুলো খুবই সুন্দর বা ভালো বা মোটামুটি আমরা তুলতে পারছি। আদি কোষ, এখন এখানে একটা টপিক আছে যে বইয়ের মধ্যে তোমরা দেখবে একটা চার্ট দেওয়া আছে যে আদি কোষ ভার্সেস প্রকৃত কোষ, আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য দেওয়া আছে। অ্যান্ড ওইখানে দেখবা আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্যের মধ্যে প্রথমত দেখবা নিউক্লিয়াস নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, যে নিউক্লিয়াসের আবরণী নিয়ে কথা আছে, কারণ তারপর নিউক্লিওলাস, ক্রোমোজোম, তারপর ক্রোমোজোম থাকে কি থাকে না, বৃত্তাকার ডিএনএ, যেমন ইসের ক্ষেত্রে আদি কোষের ক্ষেত্রে কি হয়, বৃত্তাকার ডিএনএ থাকে, এরকম আমাদের ক্ষেত্রে কি হয় বা প্রকৃত কোষের ক্ষেত্রে কি হয়, দ্বিসূত্রাকার ডিএনএ থাকে, ইত্যাদি বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, তো এরকম আদি কোষ প্রকৃত কোষ এই পার্টটা থেকে হচ্ছে তোমরা একটা চার্ট পাবা, সেই চার্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। তো ওইখান থেকে কিন্তু দেখো বেশ কয়েকটা প্রশ্ন চলে এসেছে এখানে। তারপর যে প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে দেহকোষ বিভাজিত হয় কোন পদ্ধতিতে। এখন এটাও কিন্তু একটা চার্ট আকারে বইয়ে তুলে দেওয়া থাকতে পারে, তো তোমরা এইটারও একটা পার্থক্য আকারে এইভাবে তোমরা চার্ট আকারে পড়ে ফেলবে যে দেহকোষ ভার্সেস প্রকৃত কোষ, দেহকোষ ভার্সেস জনন কোষ। তো দেহকোষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি হয়, প্রথমত তোমরা চিন্তা করবে যে উদাহরণগুলো কি কি আছে। আর প্রথমত জনন কোষের উদাহরণ কি, জনন কোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া যত যা কিছু আছে সবই তাহলে দেহকোষের অন্তর্ভুক্ত হবে। তারপর তোমরা বলবা দেহকোষ আসলে কয়টা ক্রোমোজোম থাকে, দেহকোষ হচ্ছে 2 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ মানবের ক্ষেত্রে হচ্ছে 46টা ক্রোমোজোম, মানবের ক্ষেত্রে কি হবে, দেহকোষের হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে আর কি, অর্থাৎ ডিপ্লয়েড হয়, 2 সেট ক্রোমোজোম থাকে। আর জনন কোষ যেগুলো আছে সেখানে হচ্ছে 1 সেট ক্রোমোজোম থাকে, তার মানে মাত্র 23টা ক্রোমোজোম থাকে, অর্থাৎ এটা কি হয়, হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড অর্থাৎ 1 সেট ক্রোমোজোম থাকে। যেখানে দেহকোষগুলো কি হয়, ডিপ্লয়েড হয়, অর্থাৎ 2 সেট ক্রোমোজোম থাকে। তো এইভাবে করে তোমরা পার্থক্যগুলো পড়ে ফেলবে। তো আমি আর বিস্তারিত গেলাম না, তোমাদের জাস্ট অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে তোমরা প্রশ্নগুলো থেকে কিভাবে অ্যানালাইসিস করে পড়তে পারো। তারপর বলা আছে দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে কোনটি। ওই যে দেহকোষ একটু আগে যেটা আমরা পড়লাম, যে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য আমরা পড়লাম। তাছাড়া আরও বিভিন্ন কোষ আছে, তো এখানে তোমাদের পড়তে হবে যে কোন কোন কোষ বিভাজিত হতে পারে। মূল প্রশ্ন হচ্ছে কোন কোন কোষ বিভাজিত হতে পারে, বিভাজিত হতে পারে, বা কোন কোষ কোষ বিভাজিত হতে পারে না, সেটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তো যেসব কোষ বিভাজিত হতে পারে না সাধারণত, তার মধ্যে যেমন আছে নিউরন, নিউরন কোষ বিভাজিত হতে পারে না। তারপর ধরো কি কি কোষ আবার তারপর আর একটা সেল আছে যেমন আরবিসি, আরবিসি কোষ হচ্ছে বিভাজিত হতে পারে না। আচ্ছা, এরপর হচ্ছে কি কি অর্গানের টিস্যু আছে যেগুলো হচ্ছে রিজেনারেট হয় না, এর মধ্যে সর্বপ্রথমে আসবে যেমন লাংস, লাংসের এটা হচ্ছে রিজেনারেট হয় না। আবার কোন কোন অর্গানস আছে যেগুলো রিজেনারেশন ক্ষমতা কম, যেমন ধরা যাক হচ্ছে কিডনি, হার্ট, এদের হচ্ছে রিজেনারেশন ক্ষমতা কম, বাট রিজেনারেশন হয় বাট খুবই কম, মানে স্টেম সেল থেকে রিজেনারেশন ক্ষমতা খুবই কম। এটা আর কি আবুল হাসান স্যারের বইতে এইভাবে আর কি বলা আছে। সো তোমরা হচ্ছে স্টেম সেলের একটা টপিক আছে শুরুর দিকে, এর সাথেই এই প্রথম দিকেই দেখবা স্টেম সেল একটা টপিক আছে, ওইখানে তোমরা পাবা এটা নিয়ে একটা আলোচনা আছে। আচ্ছা, সো তাহলে তোমরা এইখান থেকে এইভাবে করে পড়বা। অ্যান্ড এখানে মূলত তাহলে পার্থক্যটা আসলে কি দিয়ে হয়, যে সেন্ট্রিওল লাগে, তো দেখা যায় নিউরনে সেন্ট্রিওল নাই, তারপর আরবিসিতে তো কিছুই নেই, সেন্ট্রিওল নাই, নিউক্লিয়াস নাই, জাস্ট হিমোগ্লোবিন থাকে, আর কিছুই থাকে না বলতে গেলে। রাইবোজোম থাকতেও পারে বা নাও থাকতে পারে, বাট মূলত থাকে না। অ্যানুরাজম রেটিকুলাম থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া তো থাকবেই না, কারণ মাইটোকন্ড্রিয়া যদি থাকে তাহলে আরবিসির যত অক্সিজেন আছে সব তো মাইটোকন্ড্রিয়া ইউজ করে ফেলবে শক্তি উৎপন্ন করার জন্য। আচ্ছা, তো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তো এই নলেজগুলো হচ্ছে তোমরা গেইন করার চেষ্টা করবে যখন তোমরা প্রশ্নগুলো সলভ করো। তোমরা জাস্ট র্যান্ডমলি প্রশ্ন সলভ করে গেলে অ্যান্ড মার্ক তুললা, ব্যাপারটা কিন্তু এরকম না। এভাবে করলে কিন্তু আসলে হবে না, তোমাদেরকে একটু ভালোভাবে বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করতে হবে। যেখানে একটা প্রশ্ন বাদ গেলো, এই যে দেহকোষ বিভাজিত হয় কোন পদ্ধতিতে, দেহকোষ বিভাজিত হয় কি কোন পদ্ধতিতে। তো আমরা কোষ বিভাজনে আমরা এগুলো সাধারণত আলোচনা করি যে অ্যামাইটোসিস আছে, মাইটোসিস আছে, মিওসিস আছে। তো প্রকৃত কোষের ক্ষেত্রে সাধারণত মাইটোসিস আর মিওসিস দুইটা আমরা পাই। এখন মিওসিস হয় কোথায়, মিওসিস হয় হচ্ছে জনন মাতৃকোষে, মিওসিস হয় কোথায়, জনন মাতৃকোষে। আর মাইটোসিস হয় কোথায়, মাইটোসিস হয় দেহকোষে, মাইটোসিস হয় কোথায়, মাইটোসিস হয় দেহকোষে। এখন জনন মাতৃকোষে হয়, এখন এখানে আবার ব্যাপার আছে, এটা শুধুমাত্র ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে হচ্ছে জনন মাতৃকোষে হয়। আর যারা হ্যাপ্লয়েড জীব তাদের ক্ষেত্রে হচ্ছে জাইগোটে মায়োসিস হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে জাইগোটে মায়োসিস হয়। তাহলে দেখো একসাথে কিন্তু কোষ বিভাজন নিয়েও তোমাদের অনেকগুলো বিষয় জানা হয়ে গেল। তো তোমরা এইভাবে শিখবে। এরপর দেখো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, এটা নিয়ে তাহলে কোষ প্রাচীর নিয়ে আসলো, এবং এখানে দেখো টপিকটা কি আমাদের প্রধান উপাদান। তো কোষ প্রাচীরের প্রধান উপাদান বললে আমরা এক কথায় বলবো সেলুলোজ, কোষ প্রাচীরের প্রধান উপাদান বলে আমরা এক কথা বলবো সেলুলোজ। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা তুলতে পারি, সেটা হচ্ছে আর কার কার কোষ প্রাচীর আছে, উদ্ভিদ ছাড়া
আর কার কার কোষ প্রাচীর আছে, উদ্ভিদ ছাড়া আর কার কার কোষ প্রাচীর আছে। যেমন শৈবালের কোষ প্রাচীর আছে, তো শৈবালের যে কোষ প্রাচীর আর উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা কিন্তু সেম। উদ্ভিদ আর শৈবালের কোষ প্রাচীর কিন্তু সেম, দুইটাই হচ্ছে কি দিয়ে, সেলুলোজ দিয়ে। তাহলে উদ্ভিদ অ্যান্ড শৈবাল দুইটারই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। আচ্ছা, এখন এখানে যদি বলা হয় কোষ প্রাচীর ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, সেটা কিন্তু আবার আলাদা। কোষ প্রাচীর প্রধান উপাদান সেলুলোজ, বা যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক একক বা ক্ষুদ্রতম গাঠনিক উপাদান, সেটা হবে কিন্তু ক্রিস্টালাইন মাইসিলি। সেটা হবে কি, ক্রিস্টালাইন মাইসিলি। অ্যান্ড এই মাইসিলি হচ্ছে কয়টো 100 সেলুলোজ চেইন দ্বারা গঠিত। 100 সেলুলোজ চেইন, 100 সেলুলোজ চেইন অথবা 1000 থেকে 3000 সেলুলোজ অণু। আচ্ছা, তো উদ্ভিদ শৈবালের ক্ষেত্রে সেলুলোজ দ্বারা গঠিত হয়। তাছাড়া কার কার আছে, যেমন ছত্রাকের আছে। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। আর একটা আছে যার কোষ প্রাচীর আছে, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। আর একটা কোষ প্রাচীর হচ্ছে কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। এখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নাম কি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নাম হচ্ছে, বা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি দ্বারা গঠিত হয়, পেপটিডোগ্লাইকেন। সাধারণত কি দিয়ে গঠিত হয়, পেপটিডোগ্লাইকেন। এখন এখানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অনেক ব্যাপার স্যাপার আছে, এত কিছু জানা দরকার নেই, তোমরা জাস্ট এইটুকু না মনে রাখলেই হবে, পেপটিডোগ্লাইকেন। তাছাড়া আরও আছে মুরামিক অ্যাসিড, এগুলো তোমরা অণুজীব চ্যাপ্টারে পাবা। আচ্ছা, কিন্তু যখন তুমি কোষ প্রাচীর আসলো, তখন কিন্তু তুমি একদম কোষ প্রাচীর রিলেটেড একদম সব কিছু তুমি একসাথে নিয়ে আসলা। সো যখন তুমি সেকেন্ড টাইমার, তখন কিন্তু তোমার এই অ্যাবিলিটিটা থাকা উচিত, বা যখন ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক, যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তার এক সপ্তাহ আগে তোমার প্রশ্ন দেখে এই অ্যানালাইসিসগুলো অবশ্যই মাথায় আসা উচিত। সেই ক্ষেত্রে তোমার ইনশাল্লাহ খুবই ভালো একটা প্রিপারেশন হবে এবং ইনশাল্লাহ ভালো কোনো জায়গায় চান্স পাবা আশা করি। আচ্ছা, তো এরপর কোষ প্রাচীর নিয়ে আরও অনেক প্রশ্ন হতে পারে। তারপর ধরো কোষঝিল্লির টপিকটা এখানে মনে হয় ইনক্লুডেড হয়নি, তো কোষঝিল্লি নিয়েও প্রশ্ন হতে পারে। যেমন কোষঝিল্লি নিয়ে কী প্রশ্ন হয়, কোষঝিল্লি নিয়ে যে প্রশ্নটা হতে পারে, কোষঝিল্লি নিয়ে যেমন কোষঝিল্লির উপাদান, কোষঝিল্লির মূলত মূল মডেল কোনটা, ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষঝিল্লির প্রধান উপাদান কি কি আছে, যেমন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ ফসফেট থাকবে, মানে ফসফোলিপিড থাকবে মূলত, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড অণু, বলতে গেলে ফসফোলিপিড অণু। তো গ্লিসারল থাকবে, ফসফোলিপিড অণু থাকবে, গ্লিসারল থাকবে, মূলত গ্লিসারলটাই হচ্ছে লিপিড এখানে, আর হচ্ছে ফসফেট হেড থাকে। সো জিনিসটা আসলে সিমিলার জিনিস। তারপর হচ্ছে যেটা থাকবে কোলেস্টেরল থাকবে, তাই না, কোলেস্টেরল থাকবে। কোলেস্টেরল কাজ কি, কোষঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে প্রোটিন থাকবে, প্রোটিন। তো প্রোটিনগুলো বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন থাকে, বা এগুলোকে আমরা মেমব্রেন প্রোটিন বলতে পারি আর কি। তারপর লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন থাকে, ইত্যাদি ইত্যাদি, বা পেরিফেরাল প্রোটিন থাকে। 3 ধরনের প্রোটিন থাকে সাধারণত। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের দরকার। তো তাহলে যদি বলে যে নিচের কোনটি থাকে না, তখন তোমাকে এই 3টার বাইরে থেকে যে কোনো একটা দিবে, তো কনফিউজড হওয়া যাবে না। অ্যান্ড ক্লিয়ার একটা কনসেপশন থাকতে হবে যে কোষ প্রাচীর প্রধান উপাদান কি। তাহলে কোষ ঝিল্লির, কোষ প্রাচীর, এদের প্রধান উপাদান কি, এগুলো নিয়ে তোমাদের একটা পিওর কনসেপশন থাকতে হবে, বেসিক কনসেপশন থাকতে হবে। তাছাড়াও বেশিরভাগ যে কোষ ঝিল্লি আছে, যত অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া বলি, এন্ডোপ্লাজম রেটিকুলাম বলি, বা আদার যে জিনিসগুলো আছে, যেমন এন্ডোপ্লাজম রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপর গলগি বডি, প্লাস্টিড ছাড়া বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয়, ফসফোলিপিড অণু দ্বারাই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিটা গঠিত হয়। আচ্ছা, এরপর দেখো সেন্ট্রোসেন্ট্রিজম ও সেন্ট্রিওল আসি। আচ্ছা, কোষঝিল্লি, কোষ প্রাচীর নিয়ে যেটা আরো বলতেছিলাম, তো এইখানে তোমরা আরো বেশ কিছু জিনিস পড়তে পারো। যেমন ধরো কোষঝিল্লির কাজের দিকে একটু তোমরা পড়তে পারো। এখানে পিনোসাইটিক ফোস্কা, মাইক্রোভিলাই, এই টাইপের কিছু কথা আছে বা ডেফিনেশন আছে, তোমরা এগুলো এমনিতে পড়তে পারো আর কি চাইলে। যেমন সংকেত পরিবহন টাইপের কথাবার্তা আছে। আচ্ছা, তো এটা তোমরা বইতে জাস্ট একবার রিডিং দিই, এখান থেকে প্রশ্ন আসে না এখনো, বা ভার্সিটিগুলোতে আসতে পারে, মেডিকেল থেকে আসে নাই। আচ্ছা, সেন্ট্রোসোম ও সেন্ট্রিওল। তো এখন দেখো এখানে কি প্রশ্নটা আসছে, উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। তো এইখানে এরকম কিন্তু আমরা একটা পার্থক্য পড়তে পারি, যে তাহলে আমরা 3টা পার্থক্য পড়তে পারি। একটা হচ্ছে আদি কোষ ভার্সাস প্রকৃত কোষ, যে আদি ভার্সাস প্রকৃত, অ্যান্ড হচ্ছে তারপর দেহ কোষ ভার্সাস জনন কোষ, আর হচ্ছে যে উদ্ভিদ ভার্সাস প্রকৃত কোষ, মানে উদ্ভিদ ভার্সাস প্রাণী কোষ। তো এই 3টা পার্থক্য পড়লে খুব ভালো একটা চান্সেস আছে যে এইখান থেকেই তোমরা একটা এমসিকিউ পেয়ে যেতে পারো, কারণ এই 3টা জায়গায় কি হয়, অনেক কিছু সামারাইজড হয়ে চলে আসে এইখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার মনে পড়লো, আদিকোষের উদাহরণগুলো লাগে, আদিকোষের উদাহরণ। তো এখানে আমরা একটাই জায়গায় শুধুমাত্র আমরা বলি ব্যাকটেরিয়া, আর কিছু আমরা বলি না। কিন্তু ব্যাকটেরিয়া, তারপর আর কি ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে একটা নাম হচ্ছে কি মাইকোপ্লাজমা। এই নামটা একটু মনে রাখবা তোমরা, ঠিক আছে, মাইক্রোপ্লাজমাটাও মনে রাখবা। তারপর প্রকৃত কোষের ক্ষেত্রে যেমন ধরো প্রোটিস্টান,
তো আমরা অনেক সময় প্রোটিস্টান দেখলে বা ম্যালেরিয়া জীবাণু এগুলো দেখলে আমরা এগুলোকে আদি কোষের মধ্যে ঢুকাই না, এগুলো কিন্তু আদি কোষের মধ্যে পড়ে না, এটা কিন্তু প্রকৃত কোষের মধ্যে পড়বে। ওকে, কারণ এরা হচ্ছে কি, যদি তুমি একটু রাজ্যের দিকে যাও, ছোটবেলা পড়ছো না যে 9-10 বইতে পড়ছিলা, ক্লাস 9-10 বইতে, যে তখন কি ছিল, মনেরা, প্রোটিস্টা, তাই না? তো মনেরা, প্রোটিস্টা, তো মনেরা ছিল শুধুমাত্র আদিকোষী, তারপর প্রোটিস্টা, ফানজাই, প্লান্ট, অ্যানিমেলা, এগুলো সবই কিন্তু প্রকৃত কোষী। সো এখান থেকে একটু এক্সাম্পলটা একটু ভালো মতো তোমরা পড়বা। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম উদ্ভিদ কোষ আর উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য, আমি কিন্তু তোমাদেরকে ইন্টিগ্রেটেড করে সব কিছু পড়াচ্ছি, সব কিছু দেখানোর চেষ্টা করতেছে, অনেক নলেজ তোমাদের এখানে ইনক্লুডেড হচ্ছে। সো যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই বা বই এই কোষের গঠন এটাকে পড়োই নাই তোমরা, সো তাদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট হবে এইভাবে লেকচার করাটা তোমাদের জন্য। তো তোমরা চেষ্টা করো আগে একটু হালকা একটু বইটা পড়ে এসে তারপর হচ্ছে আমার এই ক্লাসটা করার। তো আমরা যেটা বলতেছিলাম যে উদ্ভিদ কোষ ভার্সাস হচ্ছে প্রাণী কোষের কী কী পার্থক্য হতে পারে, তার মধ্যে অন্যতম যে পার্থক্যগুলো হতে পারে, যেমন কোষ প্রাচীর নিয়ে একটা পার্থক্য হতে পারে, যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। তারপর হচ্ছে সেন্ট্রিওল নিয়ে পার্থক্য হতে পারে, যেমন উদ্ভিদ কোষের সেন্ট্রিওল আছে, উদ্ভিদ কোষের সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষের সেন্ট্রিওল আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট নিয়ে হতে পারে, বা প্লাস্টিড নিয়ে হতে পারে। তো উদ্ভিদ কোষের হচ্ছে প্লাস্টিড আছে, প্রাণী কোষের হচ্ছে থাকে না, এরকম পার্থক্যগুলো হতে পারে। তারপর হচ্ছে সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে কি, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন প্রাণী কোষ ছাড়া আরেকজনের সঞ্চিত খাদ্য, তার নাম কি, তার নাম হচ্ছে ছত্রাক। সো তোমরা এইভাবে ইন্টিগ্রেটেড করে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা, একটার মধ্যে আর একটা ঢুকাই নিবা, কোনো সমস্যা নেই। প্রথম দিকে প্যাচ লাগবে, বাট এইভাবেই আসলে শিখতে হবে। ইভেন তোমরা যখন এমবিবিএস লেভেলে আসবা, এমবিবিএস যখন পড়ালেখা করবা ইনশাল্লাহ চান্স পাওয়ার পর, তখন কিন্তু তোমাদেরকে এইভাবেই শিখতে হবে, তোমাদের ভাইবার প্রশ্নগুলো কিন্তু এইভাবেই হবে, অ্যান্ড আমাদেরকে এইভাবেই ধরা হয়। সো আমরাও আর কি তোমাদেরকে এই জন্য এইভাবেই গুছিয়ে দিতে পারতেছি, কারণ আমাদেরকে যেহেতু এইভাবেই পড়াশোনা করতে হচ্ছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি মেডিকেলে, যদি তুমি সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও। অ্যান্ড অনেকেই দেখবা অনেক লাখ লাখ টাকা খরচ করে, লাখ টাকার ডিজিটাল বোর্ডে ক্লাস নেবে, লাখ টাকার ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, বাট যেটা হয় যে জাস্ট বুক রিডিং। সো এই জিনিসটা আমার মনে হয় না খুব বেশি একটা ইফেক্টিভ। সো আমি এই পদ্ধতিতে যাচ্ছি না, যাদের কাছে মনে হয় ইফেক্টিভ তারা সেটা করুক, সমস্যা নাই। অ্যান্ড যে স্টুডেন্টের জন্য এটা ভালো হচ্ছে, তারা এটাতেই যাক, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট বা যেটা ইফেক্টিভ ওয়ে, সেটা হচ্ছে এইভাবে পড়াশোনা করা, যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী স্ট্র্যাটেজিক্যাল যে থিমটা আছে সেটা তোমাদেরকে বুঝায় দেওয়া, যেন তোমরা হচ্ছে সেলফ স্টাডি করতে পারো, অ্যান্ড তোমরা একটা থিম পাও বা একটা কনসেপ্ট পাও। অ্যান্ড এর জন্য তোমাদের কোনো টাকা খরচ করার দরকার নেই, একদম ফ্রিতে হচ্ছে যে তোমরা এই ক্লাসটা করবে, অ্যান্ড মনোযোগ দিয়ে করো। ইনশাল্লাহ সামনে আমরা আরও বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, পুরো কোর্সের গঠন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে, তাহলে এইখানের যে এটা আছে, এখানে হবে সেন্ট্রিওল, নর্মালি অপশনে ছিল, তো এটা হবে সেন্ট্রিওল, বাট অন্য আদার্স অপশনে কিন্তু থাকতে পারে। আচ্ছা, তো কোষ বিভাজনের সময়, এর পরের প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে কোনটি? তো কোষ বিভাজনের নিয়ে কিছু কথা আছে, যেমন কোষ বিভাজনের সময় যে কোষ প্লেট গঠন হয় সেটাতে সহযোগিতা করা হচ্ছে গলগি বডি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট গঠনে সহায়তা করে গলগি বডি। আর মাকুতন্ত্র গঠন করে কি থেকে, যেমন উদ্ভিদ কোষে মাকুতন্ত্র গঠনের জন্য হচ্ছে স্পিন্ডল যন্ত্র থাকে, স্পিন্ডল যন্ত্র থেকে হচ্ছে স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু গঠিত হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে কি থাকে, সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে তো একটু আগেই বললাম, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল নাই, সো সেন্ট্রিওল পারবে না, তখন ওদের জন্য স্পিন্ডল যন্ত্র থাকে। বাট প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল আছে, সো ও সেন্ট্রিওল থেকে হচ্ছে মাকুতন্ত্র গঠন করবে। আই থিঙ্ক এটা ক্লিয়ার, তো আশা করি তোমাদের এটা ভুল হবে না। তারপর এখানে আরেকটা জিনিসও হয়, যেমন সেন্ট্রিওল নিয়ে যেহেতু কথা আসছে, সেন্ট্রিওলের আরেকটা কাজ হচ্ছে, এটা হচ্ছে শুক্রাণুর লেজ গঠন করে, যেখানে এই যে গলগি বডি আছে না, এই গলগি বডিটা যেটা করে, এ হচ্ছে শুক্রাণুর মাথা গঠন করে। আবার আরেকটা আছে যে এই মাথা লেজ দুইটাতেই ভূমিকা আছে, মানে শুক্রাণু ডিম্বাণু, মাথা লেজ না, অ্যাকচুয়ালি শুক্রাণু ডিম্বাণু গঠনে দুইটাতেই সহায়তা করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস, শক্তি দেয়। সো আলটিমেটলি ও কি করে, ও হচ্ছে শুক্রাণু ডিম্বাণু দুইটা গঠনেই সহায়তা করে, শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা গঠনেই সহায়তা করে। তো পড়ার ফ্লোতে অনেক কিছু চলে আসতেছে, কাজ সম্পর্কিত অনেক কথাবার্তাগুলো তো আমি বলে দিচ্ছি আর কি।
তো সবই যে একদম পরীক্ষায় আসবি এমন না, তোমরা শিখে রাখো, জিনিসগুলো শিখে রাখো। অ্যান্ড এই ইয়ার ওয়াইজের বাইরে যার কোশ্চেন আসবে না তা কিন্তু না। সো তোমার হচ্ছে অ্যানালিসিস করে শিখতে হবে তোমার কতটুকু দরকার। যেমন এখানে দেখো সেন্ট্রালের কাজগুলো দরকার, তোমার কি কি কাজ পড়বা দেখো। তো তোমাদের কাজ পড়ার ক্ষেত্রে যেগুলো পড়বা, তোমরা হচ্ছে গলগি বডির কাজ পড়বা, গলগি বডি, তারপর হচ্ছে রাইবোজোম, ওকে রাইবোজোম, তারপর হচ্ছে লাইসোজোম, লাইসোজোম এদের কাজগুলো খুব ভালো মতো পড়বা। তাছাড়া মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড, ওকে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের কাজগুলো খুব ভালো মতো পড়বা তোমরা। এখান থেকে দেখা যায় প্রায় কাজ থেকে প্রশ্ন এসে এসে পড়ে। আচ্ছা, তো এরপর সেন্ট্রাল অনুপস্থিত কোনটিতে, এটা তো আমরা পড়ে আসছি। আহ, আচ্ছা, এরপর হচ্ছে গলগি বডি। গলগি বডি হচ্ছে লাইসোজোম তৈরি করে কোনটি। তো গলগি বডির বেশ কয়েকটা কাজ আছে, বললাম না গলগি বডির কাজগুলো খুব ইম্পর্টেন্ট। তো যেমন হচ্ছে লাইসোজোম তৈরি করে, তারপর হচ্ছে ভিটামিন তৈরি করে। তো এগুলো কিসের কাজ? গলগি বডির কাজ। তো তারপর প্রশ্ন হচ্ছে, আচ্ছা তো গলগি বডি আর কি কি তৈরি করে? যেমন গলগি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, তাহলে গলগি বডি হচ্ছে পলিস্যাকারাইড। তোমার বইতে অপশনে কিন্তু এরকম নাও থাকতে পারে যে কার্বোহাইড্রেট, তোমার বলা থাকতে পারে অপশনে যে পলিস্যাকারাইড তৈরি করে কোনটি, পলিস্যাকারাইড সংশ্লেষ করে কোনটি। তো পলিস্যাকারাইড থেকে কি হয়? পলিস্যাকারাইড থেকে স্যাকারাইড, স্যাকারিন থেকে আসছে, মানে স্যাকারিন থেকে সুগার থেকে আসছে। পলি মানে কি? অনেকগুলা সুগার, অনেকগুলা যেমন হচ্ছে মনোস্যাকারাইড আছে, মনোস্যাকারাইডের মধ্যে কি কি পড়ে? যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি ইত্যাদি। তো ফ্রুক্টোজ আসে, সুক্রোজ আসে না, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলা। আর ডাইস্যাকারাইডের মধ্যে আসে হচ্ছে সুক্রোজ। এরকম। তো পলিস্যাকারাইড হচ্ছে কোনগুলা? পলিস্যাকারাইড হচ্ছে যেমন গ্লাইকোজেন, হ্যাঁ গ্লাইকোজেন, সেলুলোজ, এই স্টার্চ এগুলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো পলিস্যাকারাইড সংশ্লেষণ করে কোনটা? গলগি বডি। এই জন্য গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো ওইটাও কিন্তু আসতে পারে, পলিস্যাকারাইড দিয়ে একটু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, তো এরকম বেশ কিছু জিনিস তৈরি করে। আর পূর্বের একটু আগে তো আমরা এখানে দেখছিলাম যে ও হচ্ছে কোষ প্লেট গঠনে সহায়তা করে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখলাম। আচ্ছা, এরপর বলো গলগি বস্তুর অপর নাম কি? গলগি বডির অনেক তিনটা নাম আছে, একটা হচ্ছে ডিকটায়োসোম, ডিকটায়োসোম। তো অপর নামগুলো পড়তে হবে সবগুলার, এই চ্যাপ্টার যত রকম অপর নাম আছে। যেমন এই চিত্রকে বললাম না গলগি বডির আরেকটা নাম, যেমন পদবী, অপর নাম প্লাস পদবী। পদবী হচ্ছে কি? যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তারপর রাইবোজোমের পদবী কি? রাইবোজোমের পদবী হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো এরকম ফ্যাক্টরি বা পদবীগুলো মনে রাখতে হবে। তারপর বংশগতির ধারক ও বাহককে, এই টাইপের প্রশ্নগুলো, কোষের মস্তিষ্ককে, তারপর হচ্ছে আরেকটা আছে না যে আত্মগতি থলিকা, সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়, এগুলো হচ্ছে পদবী বা অপর নাম আমরা বলতে পারি। তো গলগি বডির ক্ষেত্রে হচ্ছে অপর নামগুলো হচ্ছে ডিকটায়োসোম, ইডিওসোম, ইডিওসোম, আর একটা হচ্ছে লাইপোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে কি লাইপোকন্ড্রিয়া। আচ্ছা, তো দেখে নিও তোমরা বইতে। এরপর হচ্ছে সাধারণত সংশ্লেষণ ও ক্ষরণকারী, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সংশ্লেষণ, এই প্রশ্নটা অনেক আগের, রিসেন্ট হয়তো বা আসে না, এটা একটু আগের প্রশ্ন, দেখা যায় 2010-12 দিকে হয়তো বা প্রশ্ন। গলগি বডির অন অফ দ্য কাজ হচ্ছে এ হচ্ছে সংশ্লেষ করে এবং ক্ষরণ করে। সংশ্লেষের মধ্যে যেমন হচ্ছে ও লিপিড সংশ্লেষণ করতে পারে, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড সংশ্লেষণ করে, বা প্রোটিন নিয়েও কিন্তু কোনো কাজ করে না। তারপর হচ্ছে ভিটামিন সংশ্লেষণ করে, তারপর হচ্ছে এই যে লাইসোজোম সংশ্লেষণ করে, লাইসোজোম সংশ্লেষণ করে ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে। সো গলগি বডি কিন্তু অনেক কাজ। ও মূলত কি করে? প্যাকেট করে, প্যাকেট করে। তারপর হচ্ছে কি করে? ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে, রাইট? তার মানে যখন কোনো কিছু তৈরি হয়ে গলগি বডিতে আসে, গলগি বডিতে যখন এরকম যখন গলগি বডিগুলো থাকে, যখন কোনো কিছু তৈরি হয়ে আসে গলগি বডিতে, তখন এখানে মেনলি যেটা হয় প্যাকেট হয়, প্যাকেট হয়ে ও হচ্ছে এরকম জমা থাকে ভেসিকল আকারে, দেন এটা হচ্ছে বাইরে পাঠায় দেয়, বা কোষের কোথায় যাইতে হবে সেটাও ডিরেকশন দেয়। এই জন্য ট্রাফিক পুলিশ বলে, আবার প্যাকেটিং ফ্যাক্টরিও বলে। আবার হচ্ছে বিভিন্নভাবে ভেসিকলের মধ্যে কি করে? এনজাইম, হরমোন এগুলো রিলিজ করতে পারে, ভেসিকল বদ্ধ করে বা প্যাকেট বদ্ধ করে। আচ্ছা, তো আমরা মোটামুটি গলগি বডি সম্পর্কে অনেক কিছু নিয়ে অনেক আলোচনা করলাম। আচ্ছা, এরপর কি আছে যে কোষপ্লেট তৈরি করে কোনটা, এটা পারবো। গলগি বডি কোনটি সংশ্লেষণ করে না, আচ্ছা এটা তো অপশন নাই যেহেতু আমরা তাহলে পারতেছি না। তো অপশন থাকলে তোমরা ইনশাল্লাহ পারবা যে কোনটা সংশ্লেষণ করে না, তোমরা এই যে 20-21 সালের প্রশ্ন সলভ করে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর কি আছে যে অটোফেগি। তো এইখানে, আচ্ছা তো এইখানে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করলাম যে কাজ, দেখো সবই কিন্তু কাজ নিয়ে আসছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কাজ নিয়ে, আর একটা সে নাম নিয়ে। তার মানে তোমার এই ইসে, এই কোষের গঠনের অঙ্গাণু রিলেটেড তোমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ, গঠন, সরি কাজ, অপর নাম, মানে কাজের সাথে কিন্তু অপর নামটা রিলেটেড থাকে, তাই না? আর একটা হচ্ছে কি অনেক সময় গঠনও আসে, বিশেষ করে ভৌত গঠন বা প্রধান উপাদান কি, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আসে, বা কোনটা নাই এর গঠনে, কোনটা অনুপস্থিত, সেগুলো তোমরা পড়বা। আচ্ছা, এবার আমরা আসি লাইসোজোম নিয়ে। তো
তো লাইসোজোম অটোফ্যাগি মানে কি? অটো মানে কি যে নিজে নিজে একটা নিজের একটা কাজ করবে আর কি, নিজে নিজে কিছু একটা করবে। আর ফ্যাগি মানে হচ্ছে ভক্ষণ করা, এরকম কিছু একটা বোঝায়। তো অটোফ্যাগির মূলত এখানে কনসেপ্ট হচ্ছে যে লাইসোজোমের মধ্যে যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো হচ্ছে বের হয়ে যে নিজের কোষের মধ্যে বা সেলের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে, খেয়ে ফেলে। এটা আর কি অটোফ্যাগি বলা হয় আর কি। অ্যান্ড এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আসলে অটোলাইসিসও বলা হয় আর কি। আচ্ছা, তো ওর আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ও যেই প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, যেই প্রক্রিয়ায় ও কি করে জীবাণু ভক্ষণ করে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। তো এইভাবেও আসতে পারে। এ দেখো পরেরটা আসছে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জীবাণু ধ্বংস করে কোনটা, সেই 96-97 দিকে আসছে। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ উত্তর, লাইসোজোম। কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি সব থেকে বেশি থাকে? এই জিনিসগুলা একটু ইম্পর্টেন্ট এই দিক থেকে যে আমাদের আর একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে বিস্তৃতি। আমাদের আর একটা টপিক নিয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে কি বিস্তৃতি নিয়ে। অর্থাৎ বিস্তৃতি নিয়ে আমরা জানবো যে কোথায় কোন জিনিসটা বেশি থাকে, কোথায় কোন জিনিসটা কম থাকে, এগুলো। আচ্ছা, তো বিস্তৃতি ইম্পর্টেন্ট। তো মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকবে? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপন্ন করা, তাই না? তো তার মানে যেখানে বিপাক সব থেকে বেশি হবে, বিপাকীয় কোষে সব থেকে বেশি থাকবে, কারণ বিপাক করতে হলে কি লাগে? শক্তি লাগে। বিপাক সব থেকে বেশি হয় কোথায়? লিভার বা যকৃতে সব থেকে বেশি পরিমাণ বিপাক হয়, তাই সব থেকে বেশি শক্তি লাগবে, তাই সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে। তাছাড়া লিভার ছাড়া আর একটা প্রাণী, মানে প্রাণী বলা যায় কি না, মানে প্রাণী আমরা বলি, যাক, অ্যামিবা তো থাকে। অ্যামিবা প্রোটিস্টান যারা আছে তাদের তো সব থেকে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। তো তোমরা একটু দেখে নিবে কোথায় সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, বা কোথায় লাইসোজোম সব থেকে বেশি থাকে। লাইসোজোম নিয়েও প্রশ্ন আসতে পারতো যে লাইসোজোম সব থেকে বেশি কোথায় থাকে, যেমন অন্ত্রের আবরণী কোষে। কারণ অন্ত্র কোনটা? অন্ত্র মানে কি ইন্টেস্টাইনে আমরা খাবার খাই না, এন্ড ইন্টেস্টাইনে কি অনেক ফ্লোরা থাকে, ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, তাই না? অ্যান্ড এই জায়গাগুলোতে আমাদের কি দরকার হয়, যে যদি কোনো ক্ষতিকর জীবাণু আসে ধ্বংস করা দরকার হয় এখানে, তাহলে সেলগুলোতে আমাদের কি দরকার হয়? লাইসোজোম অনেক বেশি থাকা দরকার হয়। তার অন্ত্রের আবরণী, তারপর বিভিন্ন মিউকোসা যে আছে, মিউকোসার আবরণীতে লাইসোজোম অনেক বেশি পরিমাণে থাকে। সো কোথায় কোন অঙ্গাণুটা বেশি থাকে এটা তোমরা করতে পারো। যেমন নিউক্লিয়াসের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা অনেক কমন, যে নিউক্লিয়াস কোথায় থাকে, কোথায় থাকে না, কোথায় বেশি থাকে। অর্থাৎ একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস যে প্রাণী কোষে থাকে তাদের নাম কি, একাধিক নিউক্লিয়াস যে উদ্ভিদ কোষে থাকে তাদের নাম কি। এই বছর 25 সালে কিন্তু নিউক্লিয়াস থেকে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা আমার ঠিক খেয়াল নেই, তো আমরা পরে আলোচনা করবো না, এটা নিয়ে সমস্যা নেই, নিউক্লিয়াস নিয়ে যখন আসবে। তো এর পরেটা দেখো, কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বা পাওয়ার হাউস নিয়ে আসছে, এটা তো আমরা জানি, মাইটোকন্ড্রিয়া। এন্ড দেখো এই যে পাওয়ার হাউস, আবার দেখো অপর নাম ইউজ করছে, তাই না? অপর নামগুলো তাহলে আমরা পড়ে ফেলবো, বা পদবিগুলো আমরা পড়ে ফেলবো। তো মাইটোকন্ড্রিয়ার একটা কাজ আছে, ভালো একটা কাজ আছে। মাইটোকন্ড্রিয়ার অন অফ দা ভালো কাজ হচ্ছে যে এরা হচ্ছে কি করে, সল্ট বা আয়ন, অর্থাৎ আয়নিক ভারসাম্য রক্ষা করে। তারপর ধরো ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, পটাশিয়াম, এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলো স্টোর হিসাবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট, যে আয়নের স্টোর হিসাবে কাজ করে। সো ও যেহেতু আয়ন স্টোর করতে পারে, সঞ্চয় করতে পারে, সো তাহলে ও কি করতে পারে? আয়নের সমতা রক্ষা করতে পারে। তো এই বিষয়টা মনে রাখবো। সমতা থেকে আর একটা জিনিস মনে আসতো, আচ্ছা সেটা আমরা পরেই আলোচনা করি, সামনেও আসবে। প্লাস্টিড। তো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? এটার নাম হচ্ছে প্লাস্টিড। তো প্লাস্টিড নিয়ে সর্বপ্রথম এই কথাটাই আসে। তো প্রোটিন আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তাহলে প্রাণী কোষে কোনটা হবে? তোমরা একটা অ্যান্সার দিও তো, যে কারণ প্রাণী কোষে তার প্লাস্টিড নেই, তাহলে প্রাণী কোষে সব থেকে বড় অঙ্গাণু কোনটা? তাহলে আবার এটাও হতে পারে যে প্লাস্টিডের পর দ্বিতীয় সর্ববৃহৎ অঙ্গাণু নাম কোনটা? সেটা কি নিউক্লিয়াস, সেটা কি গলগি বডি, সেটা কি অ্যান্ডোলিন রেটিকুলাম, কোনটা? একটু চিন্তা করে তোমরা বলবো, নাকি মাইটোকন্ড্রিয়া? আচ্ছা, তো এরপরের প্রশ্ন হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে? তো প্রোটিন, তো মূলত আমরা প্লাস্টিককে কয়েক ভাগে ভাগ করতে পারি, তাই না? যেমন ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে সবুজটাকে আমরা বলি কি ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছে একটা হচ্ছে রঙিনটাকে আমরা বলি কি ক্রোমোপ্লাস্ট। তারপর আরেকটা হচ্ছে কি বর্ণহীন, সেটাকে আমরা বলি লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টের মধ্যে আবার কি আছে, যে শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে একটা, তাকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট। তারপর একটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাকে আমরা বলি হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। আর একটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, তার নাম হচ্ছে কি ইলায়োপ্লাস্ট। আচ্ছা, তো সবগুলো একসাথেই হয়ে গেল তোমাদের। তোমরা জাস্ট এখন যদি বই থেকে একবার দেখবা তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি? অ্যালিউরোপ্লাস্ট। সো এটার জন্য আসলে ছন্দের দরকার নেই, তোমরা জাস্ট প্র্যাকটিস করো, 5বার বলো শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনের নাম লিউকোপ্লাস্ট, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী সে নাম ইলায়োপ্লাস্ট। আর মনে রাখবে কিভাবে, শর্করার যে চেইনটা মূলত সেটা হচ্ছে কি অ্যামাইলোস চেইন।
মানে অ্যামাইলোজ প্লাস অ্যামাইলোপেকটিন দিয়ে গঠিত হয় মূলত। সো শর্করা নিয়ে যাই দেখবা শর্করা পরিপাককারী এনজাইমের নামও কিন্তু হচ্ছে কি অ্যামাইলেজ, অ্যামাইলেজ। ওকে, অ্যামাইলেজ। সো অ্যামাইলো কথাটা পাবা শর্করার সাথে। আর প্রোটিনের সাথে মূলত চর্বির সাথে মূলত লাইপো কথাটা আসে, বাট এইখানে আসলে মিলতেছে না। যাই হোক, তো তোমরা বাকি দুইটা আর কি কোনোভাবে মনে রাখো, সমস্যা নাই। বাট অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার হয় না, তোমরা জাস্ট এইটা একটু এইভাবে করে সবুজ, রঙিন, বর্ণহীন, বর্ণহীন থেকে যে 3 ভাগে ভাগ আসছে, এটা জাস্ট তুমি 5 বার লেখো তোমার খাতায়, জীবনও ভুলাবে না ইনশাল্লাহ। এরপর শুধু জ্যান্থোফিলের বর্ণ কেমন। তো বর্ণ নিয়ে বেশ কয়েকটা কথা আছে, যেমন ধরো ক্যারোটিনের বর্ণ কেমন, কমলা কালার। তারপর ধরো এখানে বলছে জ্যান্থোফিলের বর্ণ কেমন, জ্যান্থোফিল হচ্ছে হলুদ। তারপর ধরো ফাইকো এরিথ্রিন, ফাইকোসায়ানিন, এদের বর্ণ কেমন, ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন হচ্ছে লাল। তারপর সায়ানিন, সায়ানিনে কি 2টা ন আছে, সায়ানিন, তো এটা হচ্ছে নীল, এইভাবে মনে রাখতাম আর কি। এরিথ্রিনে হচ্ছে থ্রিন, একটা ন আছে, তো এটা লাল। আর ফাইকোসায়ানিন হচ্ছে 2টা ন, তো এই জন্য এটা হবে নীল। তো এরকম এই 4টা কালারের কথা আর কি মূলত বইতে বলা আছে, তো এটা তোমরা একটু পড়বা, কালারগুলা দেখবা। আচ্ছা, এবার হচ্ছে প্লাস্টিক নেই কোনটিতে, স্বাভাবিকভাবে ইসে নাই, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, এটা খুবই সহজ একটা প্রশ্ন। তাছাড়াও শৈবালে কি থাকে, শৈবালের ক্ষেত্রে নীলাভ সবুজ শৈবালে কিন্তু থাকে না, মূলত নীলাভ সবুজ যে শৈবালটা আছে সেখানে কিন্তু প্লাস্টিক থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে না, ইত্যাদি ইত্যাদি ইসে থাকে না, ছত্রাকে থাকে না, ছত্রাকও এখানে অপশন দেওয়া থাকতে পারতো। এরপর হচ্ছে গাজরের মূলে কোনটি থাকে, গাজরের মূলে হয়তো বা এখানে অপশন হয়তো ক্যারোটিনের কথা দেওয়া ছিল। আচ্ছা, তোমরা এটা দেখে নিও, তোমরা পারবা ইনশাল্লাহ। তারপর আসি কোষীয় কঙ্কাল ও কোষ গহ্বর। আচ্ছা, কোষীয় কঙ্কাল ও কোষ গহ্বর, এখানে একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, এই যে এটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, যে আবিষ্কারকের নাম আসছে। তো অনেকগুলো আবিষ্কারকের মধ্যে দেখো আমরা কিন্তু নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো হয়তো আমরা পড়ি, যেমন প্লাস্টিডের আবিষ্কার করছে শিম্পার। তারপর নিউক্লিয়াসের আবিষ্কারকের হচ্ছে মূলত রবার্ট ফন্টানা, ফন্টানা মানে নিউক্লিওলাস। যাই হোক, তো আবিষ্কারক বলতে আমরা কিন্তু কয়েকজনের নামই কিন্তু আমরা সাধারণত পড়ি, খুব বেশি পড়ি না। আর যেটা পড়ি না তার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোটিউবুলসের আবিষ্কারক, তো আমরা জীবনও মনে হয় পড়ি নাই, কেউ আমাদের পড়তেও বলে না, কিন্তু ওইটাই দেখা আসছে। তো এটা খুবই অ্যাটিপিক্যাল একটা প্রশ্ন, 2010-11-তে আসছে। এরকম অ্যাটিপিক্যাল প্রশ্ন একটা বছরে এরকম 2-3টা থাকে। সো এখন তোমরা ওইটার প্রিপারেশনটা কিন্তু লেভেল 1-এ নিবা না, এইটা প্রিপারেশন দিয়ে লেভেল 1-এ নিবা না। লেভেল 1-এ কিন্তু হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সবসময় আসে, তাই না? তখন আর সিমিলার টাইপস অফ প্রশ্ন কিন্তু আসতেছে, অ্যান্ড কমন প্রশ্ন, একদম কমন প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে। দেখুন 16, 17, 17, 18 কমন টাইপস অফ প্রশ্ন কিন্তু আসতেছে বারবার, কালার নিয়ে আসতেছে, কাজ নিয়ে আসতেছে, গঠন নিয়ে আসতেছে। ওগুলো তোমরা পড়ো লেভেল 1-এ। এটা যদি তুমি মনে করো যে না একদম পাকাপোক্ত হয়ে গেছে, তখন তুমি আবিষ্কারক নিয়ে পড়ো, আমার কোনো আপত্তি নেই। বাট তুমি লেভেল 1 কমপ্লিট হয় না, মানে তুমি বেসিক প্রিপারেশনই তুমি নিতে পারো না, পূর্ণ যে প্রিপারেশনটা, ওইটা বাদ দিয়ে তুমি এইটা প্রিপারেশন নিতে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে সাইটোপ্লাজমের দৃঢ়তা প্রদান করে কোনটি। তো সাইটোস্কেলিটন তো কেন বলা হচ্ছে, কারণ কঙ্কাল যেমন আমাদের দৃঢ়তা প্রদান করে কোনটা। দেখো চিন্তা করো তো, আমাদের যদি কোনো কঙ্কাল না থাকতো, জাস্ট মাসেল থাকতো, তো ওইটা ওইটা আসলে কিন্তু মানে আহ, কোনো গঠন তৈরি হইতে পারতো না। যেমন একটা বিল্ডিং করার জন্য, বিল্ডিং এর জন্য আগে কি করতে হয়, রড দিতে হয়, তাই না? রড ছাড়া কি আগে সিমেন্ট দিতে পারে কোথাও? সিমেন্ট দিলে কি হবে? হবে না। তো এরকম রডটা হচ্ছে এখানে সাইটোস্কেলিটন, কোষের রড, বা গঠন যেটা দেয়, দৃঢ়তা যেটা দেয়, বা শেপ যেটা দেয় সেটা হচ্ছে কি এই সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনের মধ্যে 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এই 2টা নাম তোমরা অবশ্যই মনে রাখবা, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এরা হচ্ছে কি সংকোচন প্রসারণে কাজ করে, অ্যান্ড সংকোচন প্রসারণশীল ফাইবারও বলা যায় অ্যাক্টিন, মায়োসিন। অ্যান্ড এদের মাধ্যমে কি হয়, পেশি বা কোষ সংকুচিত প্রসারিত হতে পারে। আচ্ছা, তো এরপর এইটা মূলত হচ্ছে মাইক্রোফিলামেন্টসের মধ্যে পড়ছে। মাইক্রোফিলামেন্টস তো মূলত সাইটোস্কেলিটনের মধ্যে হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, আর একটা মনে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এটা হচ্ছে মূলত মাইক্রোফিলামেন্টের মধ্যে পড়ছে। 2 ধরনের ফিলামেন্ট থাকে, একটি মায়োসিন। তো এটা অনেক ইম্পর্টেন্ট আর কি, পড়ে রাখবা তোমরা। তারপরে এই যে পিএইচ, এই যে পিএইচ এর কথাই বলতে চাইছিলাম, পিএইচ এর কথাটা চলে আসছে। দেখো অম্ল ও ক্ষার, অম্ল ক্ষারের সাম্যতা রক্ষা করে, অম্ল ক্ষারের সমতা রক্ষা করে কোনটা, এটা বলে তোমরা বলবো হচ্ছে সাইটোপ্লাজম। আর যদি বলে যে পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটা, তখন তোমরা বলবো হচ্ছে কোষ গহ্বর, কারণ বইতে এইভাবেই বলা, বইতে এইভাবে বলা। এখন নতুন এডিশনে চেঞ্জ করছে কিনা আমরা জানি না, বাট অম্লক্ষারের সমতা রক্ষার ক্ষেত্রে সাইটোপ্লাজমের কাজে এটা দেওয়া, আর পিএইচ রক্ষা করে কোনটা, সেটা কোষ গহ্বরে দেওয়া। আর কোষ গহ্বর নিয়ে আরেকটা কথা বললে সেটা এখানে মিসিং গেছে, সেটা হচ্ছে কোষ গহ্বরের আবরণীর নাম কি। কোষ গহ্বরের কোষ গহ্বরের হয়ে গেল কোষ গহ্বর, এই যে কোষ গহ্বরের আবরণীর নাম, তোমরা সবাই জানো এটা টনোপ্লাস্ট। খুবই সহজ একটা এমসিকিউ, কোষ গহ্বরের আবরণীর নাম। তারপর কোষ গহ্বরের কাজ কি, বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, জমা রাখা, ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা পারবা। আচ্ছা, তো এরপর আমরা নিউক্লিয়াসে। দেখো আমাদের মোটামুটি সবই শেষ। এখানে কিছু কিছু জিনিস বাদ গেছে, যেমন ধরো পারক্সিজম।
তো এখানে তোমরা কি করবা, পারক্সিজমে কি থাকে, পারক্সিডেজ থাকে বা ক্যাটালেস থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাটালেজের কাজ কি, হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে, হাইড্রোজেন পারক্সাইডকে অনেক খুবই টক্সিক, যেটাকে ভেঙে কি করে হাইড্রোজেন প্লাস অক্সিজেনে কনভার্ট করে। সো এইটা হচ্ছে মূল কাজ। তাহলে টক্সিক থেকে নন টক্সিকে কনভার্ট হয়ে গেল, পানি আর অক্সিজেন পাইছি, ভালোই পাইছি আমরা। আচ্ছা, তারপর আরেকটা আছে কি গ্লাইকোজোম। গ্লাইকোজোম মূলত হচ্ছে লিপিড সঞ্চয় কোষে থাকে, বীজে থাকে, মূলত লিপিড সঞ্চয় বীজে থাকে। কারণ বীজ তো প্রথমে খাদ্য তৈরি করতে পারে না, কারণ তখন তো ওদের নাই, প্লাস্টিক নাই, তো খাদ্য তৈরি করতে পারে না, তাহলে তো ওর বাঁচবে কেমনে। তখন হচ্ছে এই গ্লাইকোজোম কি করে, গ্লাইকোজোমের মূল কাজ হচ্ছে ও হচ্ছে লিপিড বিপাক করে, তো লিপিড ভাঙে হচ্ছে খাদ্য দেয়। তো ছোটবেলায় বা উদ্ভিদ যেগুলো আছে সেগুলো বীজ অবস্থায় কি করে, লিপিড থেকে খাদ্য সঞ্চয় করে, খাদ্য গ্রহণ করে, পরে যখন বড় হয় ক্লোরোপ্লাস্ট হয় বা এগুলো হয়, তখন ওরা হচ্ছে নিজস্ব খাদ্য তৈরি করতে পারে। আচ্ছা, তো এরকম আরও যে কথাগুলো থাকলো আমি অ্যাসোসিয়েটেড সেই কথাগুলো বলে ফেললাম মোটামুটি। লেকচার ক্লাসটা খুব বড় হয়ে যাচ্ছে, কারণ আমি ভাবছিলাম ডিটেলসে নিব না, বাট ডিটেলসই নিচ্ছি যেন তোমাদের খুব সুবিধা হয় আর কি পড়তে। আচ্ছা, তো এরপর এই পর্যন্ত গেল হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এর মধ্যে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমেরও কিন্তু পার্থক্য অনেক সময় আসে, যে কোনটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়। সাইটোপ্লাজম অঙ্গাণু নয় কোনটা, কোষ প্রাচীর, কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে আসে নাই। নিউক্লিয়াস ডেফিনেটলি নট এ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দেখা মনে হয় সাইটোপ্লাজমের মধ্যে আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সাইটোপ্লাজম অঙ্গাণু না, কারণ নিউক্লিয়াসের মধ্যে আলাদা কি থাকে, আলাদা হচ্ছে যে নিউক্লিওপ্লাজম থাকে, আর সাইটোপ্লাজম আলাদা, নিউক্লিওপ্লাজম আলাদা। সো দুইটা ডিফারেন্ট। ওকে, সো সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অন্তর্ভুক্ত না, বাট প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু এই নিউক্লিয়াস অন্তর্ভুক্ত। সো যখন তুমি প্রোটোপ্লাজম বলবা তখন কিন্তু নিউক্লিয়াস আছে, বাট যখন তুমি সাইটোপ্লাজম বলবা তখন নিউক্লিয়াস নাই। ওকে, তো এই জিনিসটা জাস্ট খেয়াল করবা, সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের মধ্যে যে পার্থক্য বা প্রোটোপ্লাস্ট। অ্যান্ড ওইখানে আরও অনেক কথাবার্তা আছে, পানি নিয়ে অনেক কথাবার্তা আছে, বুঝলা, ওইটা একটু তোমরা রিডিং দিয়ে নিও, কারণ এখানে যে কোশ্চেনে নাই, তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম না। আচ্ছা, এবার আসি প্রকৃত কোষে নিউক্লিয়াসের অবস্থান কোথায়। প্রকৃত কোষের নিউক্লিয়াসের অবস্থান, তো মূলত প্রশ্নগুলো এইভাবে আসছে প্রথমে, যে ক্রোমোজোমের অবস্থান কোথায়। ক্রোমোজোমের অবস্থান যদি বলে তাহলে আমরা বলতাম নিউক্লিয়াস, বাট বলছে নিউক্লিয়াসের অবস্থান কোথায়। অবশ্যই সাইটোপ্লাজমেও নিউক্লিয়াসের অবস্থান হবে না, কারণ সাইটোপ্লাজমের দিকে নিউক্লিয়াস পড়ে না। তাহলে কিসের অন্তর্ভুক্ত, প্রোটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত। প্রোটোপ্লাজম কি আসলে নিউক্লিয়াস সহ যা আছে, নিউক্লিয়াস সহ কোষের মধ্যে যা আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কি তাহলে নিউক্লিয়াস বাদে কোষের মধ্যে, কোষঝিল্লি থেকে শুরু করে যা আছে সবই সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে কোষঝিল্লির মধ্যে, কোষঝিল্লি থেকে শুরু করে যা যা আছে সবই সাইটোপ্লাজম। তো এটা তোমরা মাথায় রাখবা। তো তাহলে দেখো আমাদের একটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু দেখছো প্রশ্নগুলো পারা যায়। সো তোমরা ডিরেক্ট মুখস্থ না করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তোমাদের যেইখান থেকে প্রশ্ন আসুক বইয়ের তোমরা পারবা। আচ্ছা, এরপর বলছে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে, এটা কি রবার্ট ব্রাউন মনে হয়, তাই না, রবার্ট ব্রাউন হবে। তো এই দেখো একজন আবিষ্কারকের নাম আসছে, দুইজন আবিষ্কারকের নাম আমরা এখন পর্যন্ত পাইছি। এরপর হচ্ছে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, ডেফিনেটলি নিউক্লিয়াস। কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেখানে কে থাকে, ক্রোমোজোম থাকে, তাই না, ক্রোমোজোম থাকে। অ্যান্ড ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। অ্যান্ড ডিএনএর মধ্যে কি থাকে, কোনো নির্দিষ্ট হরমোন বা এনজাইম বা কোনো কার্যাবলী পরিচালনা করার জন্য যে প্রোটিন দরকার, প্রোটিনগুলোর সংশ্লেষণ করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার, সেগুলো কিসে থাকে, জিনে থাকে। জিনে হচ্ছে এই কোষ কীভাবে পরিচালিত হবে সেই ইনফরমেশনগুলো ক্যারি করে বা ধারণ করে রাখে। সো এই জন্য কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে, নিউক্লিয়াস। এটারে এইভাবে আসতে পারে যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, সেটাও হবে কে, নিউক্লিয়াস। সো আমরা এটাও বুঝলাম। আচ্ছা, তো আমরা অনেকটুকুই মোটামুটি কভার হয়ে গেছে, এখন শুধুমাত্র জিন, তারপর নিউক্লিওটাইড, এই টাইপের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ডিএনএ নিয়ে আলোচনা করব। তো আমাদের এই লেকচারগুলো তোমরা ইনশাল্লাহ আমি চেষ্টা করব ফ্রিতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বানানো। আমি জানি না কতটুকু সক্ষম হবে, আমার জন্য দোয়া করবো তোমরা। আমি চেষ্টা করবো একদম সম্পূর্ণ ফ্রিতে বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রিও দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড জিকে, ইংলিশ যতটুকু পারি। যেহেতু আমাদের পড়াশোনার চাপ থাকে, সো একটু কষ্টকর, বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হয়তো বা এরকম প্রত্যেকটা চ্যাপ্টার উপরে ভালোভাবে ডিটেলস পারবো না, বাট টুকটাক যতটুকু দেওয়া সম্ভব, যদি শর্ট 10-20 মিনিটেরও গাইডলাইন দেওয়া সম্ভব হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করবো। তা আমরা তোমাদের জন্য হচ্ছে এরকম একটা এক্সাম ব্যাচের আয়োজন করছি। তো তোমাদের এইখানে এক্সাম ব্যাচে আসলে মূলত আমার যে সিস্টেমটা আসলে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে, এখানে আসলে টোটালটা সামারাইজ করে দেওয়া যে টোটাল কয়টা এক্সাম থাকবে। এইখানে কিন্তু তোমার সিস্টেমটা এখানে দেওয়া নেই, বুঝলা, এখানে টোটাল সিস্টেমটা দেওয়া নেই। এখানে টোটাল কত সেট কোশ্চেন থাকবে, কতগুলো টোটাল এক্সাম হবে, এই জিনিসগুলো জাস্ট দেওয়া আছে। আমাদের 14 তারিখ থেকে হচ্ছে এক্সামটা শুরু হয়ে যাবে। তোমরা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যেখানেই থাকো যে কোনো সময় কিনতে পারো, অ্যান্ড যেই রুটিন দেওয়া থাকবে তোমরা ওই রুটিন অনুসারে
যেই দিন থেকে কোর্স কিনবা ওই দিন থেকে তোমরা ফলো করা শুরু করবা, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমাদের ওই দিন থেকেই তোমরা আমাদের গাইডলাইন পাবা। অ্যান্ড তোমরা যদি কোর্স নাও কিনো তাও সমস্যা নেই, তোমরা এখানে এই যে কন্ট্যাক্টে আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নেই। অ্যান্ড কোর্স ফি হচ্ছে খুবই অল্প টাকার মধ্যে, কিন্তু 500 নট 5000, জাস্ট অনলি 500 টাকা। সো এত মানে আমাদের ওয়েবসাইটে তোমরা দেখতে পারো, ওয়েবসাইটে যে ফ্রি এক্সাম আছে সেগুলো তোমরা দেখতে পারো যে কত সুন্দর করে আসলে ওয়েবসাইটে এক্সামগুলো সাজানো। তোমাদেরকে একটু আমি বলি, মানে এক্সাম ব্যাচ নিয়ে যেহেতু আমি বলতেছি, এক্সাম ব্যাচের ক্ষেত্রে দেখবা যে আমরা যেভাবে সাজাইছি, স্যাটারডে সানডে আমরা হচ্ছে বোর্ড বায়োলজি রাখার ট্রাই করছি। বায়োলজি পরীক্ষা হবে 2 দিন, তারপর মানডেতে যে পরীক্ষা হবে জিকে ইংলিশ, অ্যান্ড টুয়েসডেতে টুয়েসডে অ্যান্ড ওয়েন্সডেতে পরীক্ষা হবে হচ্ছে কেমিস্ট্রি, অ্যান্ড থার্সডেতে পরীক্ষা হবে ফিজিক্স। এটা একটু চেঞ্জ হতে পারে, মনে করো এই কেমিস্ট্রি আগে শেষ হয়ে গেলে তখন দেখা যায় সপ্তাহে 2 দিন ফিজিক্স হবে, এরকম আর কি। অ্যান্ড ফাইনালি ফ্রাইডেতে হবে উইকলি এক্সাম। সো তোমরা কিন্তু প্রত্যেক দিন তোমাদের পরীক্ষার মধ্যে থাকা লাগতেছে। অ্যান্ড এই দিনগুলোর মধ্যে তোমাদের যদি কোনো গ্যাপ থাকে সেটা তোমরা উইকলি এক্সামের দিন তোমরা এটা ফিল আপ হয়ে যাবে তোমাদের। অ্যান্ড এইখানে যত ভুল করবে না তোমরা, ভুল অর্থাৎ সেখানে কিন্তু তোমরা মিস্টেকগুলা থেকে পরবর্তীতে তোমাদের কি হবে, ওইটার উপরেও পরীক্ষা হবে। তোমার ধরো এখানে 5টা বা 10টা বা মিস্টেক হলো, সেই 10টা মিস্টেক তোমরা হচ্ছে আবার পরীক্ষার মাধ্যমে আবার ঠিক করবে। শুধুমাত্র ওই মিস্টেকগুলোই আসবে, যেগুলো ঠিক করছো ওগুলো কিন্তু আর আসবে না, জাস্ট মিস্টেকগুলো আসবে। সো এইভাবে করে ওয়েবসাইটটা ডিজাইন করা। অ্যান্ড ওয়েবসাইটে আরও কীভাবে কী কী ফ্যাসিলিটিস আছে, আরও ফ্যাসিলিটিস হচ্ছে যে 20 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমার একটা প্রশ্ন দাগাইতে হবে, সেটা শুধুমাত্র বায়োলজির জন্য। ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমরা একটু বাড়াই দিব, ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমরা পার কোশ্চেনে টাইম দেবো হচ্ছে হয়তো বা 30 সেকেন্ড, কারণ একটু চিন্তা করতে হয় এরকম। ওকে, সো তখন কি হবে, তোমার ব্রেনে একটা প্রেশার পড়বে। অ্যান্ড তোমরা যদি ঘরে বসে নিজে নিজে প্রিপারেশন নাও, এই যে লেকচার ক্লাসগুলো করো, অ্যান্ড হচ্ছে তোমরা যে কোনো বই কিনতে পারো, কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, অ্যান্ড জাস্ট এই অনলাইনের জাস্ট এই পরীক্ষাটা যদি তোমরা দাও, ইনশাল্লাহ তোমাদের একদম কমপ্লিট প্রিপারেশন হবে। ইনশাল্লাহ একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড তোমাদের আর কিছু করার দরকার হবে না, হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। তোমরা এখন গতানুগতিক যে এই ধারাটা আছে এখান থেকে বের হয়ে আসো, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবা। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে অ্যান্ড চেষ্টা করবা যত ভালোভাবে পড়াশোনা করা যায়, কারণ পড়াশোনা পুরোটা তোমাদের কাছে, নিজেদের কাছে। কোচিং বা আমরা কখনোই তোমাদেরকে হচ্ছে যে খাওয়াই দিতে পারবো, বা খাওয়াই দেওয়াটা আসলে ঠিক না। পড়াশোনাটা তোমাদের নিজেদের করাটাই সব থেকে ভালো। নিজেরা করে নিজেদের মতো পড়াশোনা করে চান্স পাবা, এইটাই তোমাদের জন্য সব থেকে উত্তম। আমরা যেটুকু করবো গাইডলাইন দিব, অ্যান্ড তোমাদের একটা রুটিনের অনুযায়ী যেন তোমরা চলতে পারো। কনসিস্টেন্সি, মূল কথা হচ্ছে কি কনসিস্টেন্সি, ফোকাস, এই জিনিসটা যেন তোমরা ধরে রাখতে পারো। অ্যান্ড তোমরা যেন ফুল টাইম তোমরা যেন হচ্ছে মোটিভেটেড থাকো, সেই জিনিসগুলো হচ্ছে আমরা চেষ্টা করতে পারি। অ্যান্ড তোমরা যে কোচিংগুলোতে ভর্তি হও বা স্যারদের কাছে ভর্তি হও, তারাও এই জিনিসগুলো চেষ্টা করে, তোমাদেরকে এই জিনিসগুলোই প্রোভাইড করার চেষ্টা করে। অ্যান্ড একটু কস্টলি, বাট তোমরা যাদের অ্যাফোর্ড করতে পারো করো, সমস্যা নেই। বাট তোমরা এইখানে কিন্তু যারা সেলফ স্টাডি করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই মানে কম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা হচ্ছে সেলফ স্টাডি বেসড একটা প্রিপারেশন নিতে পারো, একটা অ্যান্ড কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা তোমরা। আচ্ছা, তো তোমরা চেষ্টা করবা যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না এত বেশি দামি দামি কোর্সগুলো, তাদের কাছে যেন এটা পৌঁছায় দেওয়া, তোমাদের এটা একটা নৈতিক দায়িত্ব, যেন তারা হচ্ছে উপকৃত হতে পারে। আর তুমি যখন অন্যের জন্য দোয়া করবা যে না আমি নিজেও ডাক্তার হবো, আমার নিজেরও ডাক্তার হচ্ছে একটা স্বপ্ন, আর একজনের তো স্বপ্ন আছে, তোমার বন্ধুরও স্বপ্ন আছে, তো তুমি তোমার বন্ধুর স্বপ্ন পূরণের জন্য যখন তুমি কাজ করবা, তখন আল্লাহ তাআলা তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে, তখন তোমার স্বপ্ন পূরণটা সহজ হয়ে যাবে। তো আরেকজনের জন্য অলওয়েজ দোয়া করবা। কম্পিটিশন অলওয়েজ, অবভিয়াসলি এটা একটা কম্পিটিটিভ এক্সাম, বাট এই কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে এখানে দুনিয়াবি লেন্স দিয়ে দেখলে হবে না। তুমি এখানে দুনিয়াবি লেন্স বা যে ভোগবাদী লেন্স দিয়ে যদি তুমি দেখো, তাহলে আজ হোক কাল হোক তুমি ধরা খাবাই, আখিরাতে হোক বা দুনিয়াতে হোক তুমি যা কট খাবা একটা। তুমি দেখবা হচ্ছে সবসময় অন্যের কথা চিন্তা করবো, অ্যান্ড অন্যের যখন উপকার করার চেষ্টা করবা, তোমার মুসলিম ভাই হোক, অন্য যে ভাই আছে, মানুষ হিসেবে মানুষকে যখন উপকার করার চেষ্টা করবা, তখন দেখবা আল্লাহ তাআলা তোমার সাহায্যকারী হয়ে গেছে, তখন তোমার জীবনে কোনো বাধাই কাজ করবে না, অ্যান্ড তুমি সবকিছু খুব স্মুথলি পার করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, সো তোমরা এই ভিডিওটাও চেষ্টা করবা তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে স্প্রেড করার, তোমাদের যদি ভালো লেগে থাকে যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি, আমার বন্ধুরা যেন উপকৃত হয়, সেক্ষেত্রে তোমরা চাইলে অন্যদের কাছে এটা পৌঁছে দিতে পারো। আচ্ছা, আমরা শেষ করে দিই, আরেকটি টপিক বাকি আছে, নিউক্লিওলাসে কোন কোন খনিজ লবণ বিদ্যমান। তো নিউক্লিওলাসের প্রশ্নটা এখানে আসে। আগে বলো যে তোমরা চিন্তা করো যে নিউক্লিওলাসের কাজ কি। নিউক্লিওলাসের কাজ হচ্ছে মূলত আরএনএ এবং প্রোটিন তৈরি করা, আরএনএ এবং প্রোটিন তৈরি করা। তো এই যে নিউক্লিওলাস যেহেতু একটু আরএনএ তৈরি করে, এই আরএনএ তৈরির কারণে কি হয়,
নিউক্লিয়াসের মধ্যে, এটা কিন্তু নিউক্লিওলাস নট নিউক্লিয়াস, ওকে, নিউক্লিওলাস। সো আরএনএ তৈরি হওয়ার কারণে কি হয়, নিউক্লিয়াসের প্রায় 99% বলতে গেলে ডিএনএ অ্যান্ড 0.1%-এর মতো হচ্ছে এরকম আরএনএ থাকে, ওকে। 99.99%-ই হচ্ছে ডিএনএ থাকে, বা 99% প্লাস, আর 0.1% বা 1%-এরও কম হচ্ছে যে এরকম আরএনএ থাকে। আচ্ছা, আর কি থাকে, প্রোটিন তৈরি হয় বা প্রোটিন এক্সিস্ট করে আর কি। আচ্ছা, তো নিউক্লিয়াস, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন কোন খনিজ লবণ বিদ্যমান থাকে। খনিজ লবণ বিদ্যমান থাকে হচ্ছে পটাশিয়াম, আর একটা থাকে হচ্ছে সালফার, আর একটা হচ্ছে ফসফরাস। তো দেখো এইটাও কিন্তু একটু অ্যাটিপিক্যাল বা একটু ভালো লেভেলের প্রশ্ন, মানে সচরাচর যে কমনলি প্রত্যেক ভার্সিটিতে আসে এমন না। সেটা একটা ভালো একটা প্রশ্ন। অ্যান্ড এটাও দেখো কিন্তু কাজ রিলেটেড। সো দেখো এইখানে প্রত্যেকটাই কিন্তু কাজ সম্পর্কিত জিনিসগুলো কিন্তু খুবই আসে। যেমন নিউক্লিওলাসের কাজ কি, আরএনএ প্রোটিন সংশ্লেষণ করা, এবং গঠনের মধ্যে কি আসছে, সরি এটা কাজ রিলেটেড না, গঠন রিলেটেড। গঠনে কি আছে, খনিজ লবণ আছে, ওকে। নিউক্লিওলাসের গঠনে কি আছে, খনিজ লবণ আছে, পটাশিয়াম, সালফার অ্যান্ড ফসফরাস, পটাশিয়াম, সালফার অ্যান্ড ফসফরাস। কেএসপি দিয়ে মনে রাখতে পারো, বা অন্য যেভাবে খুশি তোমরা মনে রাখতে পারো এটাকে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রোমোজোম ও ডিএনএ আরএনএ বা জিন সম্পর্কিত কথাবার্তাগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মাকুতন্ত্রের সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে কোনটি। মূলত এখানে আমরা যখন ক্রোমোজোমে আসি, ক্রোমোজোম থেকে আসলে অনেক প্রশ্ন করা যায়। ক্রোমোজোম থেকে অনেক প্রশ্ন করা যায়, যেমন ক্রোমোজোমের প্রধান গঠন কি, এটা হচ্ছে কি মূলত একটা ডিএনএ প্রোটিন যৌগ, তাই তো, ডিএনএ প্রোটিন যৌগ। তারপর হচ্ছে এখানের কুণ্ডলিত আছে, কম কুণ্ডলিত আছে, কম কুণ্ডলিত যেটা সেটাকে বলা হয় কি, ইউক্রোমাটিন। কম কুণ্ডলিত যেটা সেটাকে কি বলা হয়, ইউক্রোমাটিন। আর বেশি কুণ্ডলিত যেটা সেটাকে কি বলা হয়, হেটেরোক্রোমাটিন। তো বেশি কুণ্ডলিত দেখে, কুণ্ডলি মানে কি, প্যাচ বেশি, যার মনে প্যাচ বেশি তাকে মানুষ হেট করে বেশি, এইটুকু জাস্ট মনে রাখবা। তাহলে কম কুণ্ডলিতটা হবে কি, ইউ। তাহলে ইউ যেটা সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কি করতে পারে, প্রোটিন প্রোটিন তৈরির জন্য, বা জিন, বা এটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন ক্যারি করতে পারে, এরকম মানে এটাই মূলত কাজে লাগে। এক কথা মনে রাখবা, ইউক্রোমাটিনটা কাজে লাগে, হেটেরোক্রোমাটিনটা আসলে খুব বেশি একটা আমাদের কাজে লাগে না, হেল্প করে না আমাদের খুব বেশি একটা কোনো ধরনের কার্যাবলীতে। আচ্ছা, তো এরকম তুমি গঠনে অনেক কথাবার্তা পাবা। তারপর হচ্ছে শ্রেণী বিভাগ পাবা, ভিএলজিআই কথাগুলা পাবা, ভিএলজিআই এই যে ইসের ভিত্তিতে, এই যে সেন্ট্রো সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে, ক্রোমোজোমের মাঝখানে যেটা থাকে সেটা কি বলে, সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে এরকম আছে ভিএলজিআই, এটার ক্লাসিফিকেশন পাবা, সেগুলো পড়তে হবে, যে মেটা, সাবমেটা, অ্যাক্রোট্যালো। তো এটা হচ্ছে কোষ বিভাজনের মধ্যে চলে যাবে। তারপর আর কি কি পাবা, যেমন টেলোমারেজ এনজাইমের কথা আছে, টেলোমিয়ার ইত্যাদি বিষয়গুলো তোমরা পাবা। তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে এর গঠনের মধ্যে, যে এর হচ্ছে বাহু থাকে আর হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে। তো মূলত এই সেন্ট্রোমিয়ারের সাথে হচ্ছে এই মাকুতন্তুগুলো যুক্ত হয়। মাকুতন্তুগুলো এই সেন্ট্রোমিয়ারের সাথে যখন যুক্ত হয়, পরবর্তীতে কি হয়, পরবর্তী সেন্ট্রোমিয়ার যখন বিভক্ত হয়ে যায়, তখন এই এইগুলা দুইটা মেরুর দিকে হচ্ছে গমন করা শুরু করে, তাই না, মেরুর দিকে গমন করা শুরু করে। তো এটা তো মূলত এরকমভাবে থাকে। এখানে তোমরা ক্রোমোজোম আর ক্রোমাটিডের পার্থক্য বলতে পারবা। মূলত এই যে প্যাঁচানো যেটা থাকে সেটাকে বলা হয় কি, ক্রোমাটিন, যেটা হচ্ছে কি বিশ্রামরত অবস্থায় থাকে, মানে কোষ যখন বিভাজিত না তখন এই অবস্থায় থাকে। তো যখনই কোষের বিভাজন হতে হবে তখন তো এরকম প্যাঁচানো থাকলে হবে, হবে না। তো এটা কি করতে হবে, সুন্দর মতো গুছায় আনতে হবে। গুছায় আনার জন্য কি হয়, এরকম প্যাচ খায়, প্যাচ খেয়ে এরকম একটা শেপ হয়, যেটাকে আমরা কি বলি, এরকম বলি। অ্যান্ড এখানে যেটা সেন্ট্রোমিয়ার সেটা হচ্ছে সব থেকে কম অরঞ্জিত অঞ্চল, মানে এটা হচ্ছে রং ধারণ করে না। ক্রোমোজোম কেন হয়েছে না, কারণ এর বডিটা রং ধারণ করে, বাট এই এই অঞ্চলটা রং ধারণ করে না, এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ার পাইলাম। এখন এরপর যেটা হয়, কোষ বিভাজনের একটা পর্যায়ে এই সেন্ট্রোমিয়ারের বাহুটা দুই বরাবর ভাগ হয়ে যায়। তখনই এটাকে আমরা কি বলি, তখনই আমরা বলি এই ক্রোমোজোমের মধ্যে কি আছে, দুইটা ক্রোমাটিড আছে। ধরা যাক এই একটা ক্রোমাটিড অ্যান্ড এই একটা ক্রোমাটিড। অ্যান্ড এই পরবর্তীতে কি হয়, কোষ বিভাজনে এই একটা ক্রোমাটিড আলাদা হয়ে এক মেরুতে যায়, এই একটা ক্রোমাটিড আলাদা হয়ে আরেক মেরুতে যায়। তখন এদেরকে কি বলা হয়, এরা আবার আলাদা হওয়ার পর ক্রোমাটিডগুলো অপত্য ক্রোমোজোম বা একটা বেবি ক্রোমোজোম হিসেবে কাজ করে। ওকে, তো এটা আর কি কোষ বিভাজনে আমরা এমনিও পড়বো না, সমস্যা নেই। জাস্ট ক্রোমোজোম আসলো, আলোচনা করলাম, আলোচনাটা এই পর্যন্তই থাকুক ক্রোমোজোম নিয়ে, আর বিস্তারিত আমরা না যাই। আচ্ছা, এরপর হচ্ছে বংশগতির বাহক কোনটি। বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজোম। তো এটাকে তোমরা আবার জিএন বা ডিএনএর সাথে মিলাও না। বংশগতির ধারক ও বাহক ইত্যাদি। বংশগতির ভৌত ভিত্তি আর একটা আছে কি, বংশগতির ভৌত ভিত্তি। তোমরা একটা কাজ করবা, আমার নোটও দেওয়া আছে, আমাদের যে ওয়েবসাইট আছে একাডেমিক রিক্যাপের, সেই একাডেমিক রিক্যাপের ওয়েবসাইটে আছে, অথবা আমাদেরকে যদি তোমরা ডিরেক্টলি নক করো যে ভাইয়া কোষের গঠনের যে নোটটা আছে সেটা একটু আমাদেরকে দেন, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তো
এটাও আছে যে ভৌত ভিত্তি কাকে বলে। ইভেন তোমরা টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ ট্রুপে যদি অ্যাড থাকো দেখবো ওইসব জায়গায় এসব দেয়, বিভিন্ন নোট টোট দেয় যে ভৌত ভিত্তি, মানে যত রকমের নামগুলো আছে না সবগুলো নাম একত্রিত করে আমি অনেক গ্রুপে দেখলাম যে এরকম তারা দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে। তোমরা টেলিগ্রামে জাস্ট যুক্ত থাকো, বিভিন্ন ভাইয়েরা তোমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, তাদের এই ফ্রি নোটসগুলো তোমরা গ্রহণ করো, উপকৃত হয় এবং তাদের জন্য দোয়াও করো। আচ্ছা, তো এটার জন্য আলাদা তোমাদের নোট বানানোর দরকার নেই, বাট বানাইলেও বানাইতে পারো। তারপর একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন আসছে লেন্থ রিলেটেড, যে একটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত। দেখো এই প্রশ্নগুলো কিন্তু অনেক আগে আসছে, রিসেন্টলি কিন্তু এগুলো আসে না। তাও কিন্তু এটা সোজা, একটা মনোনিউক্লিওটাইড মানে এটা কিন্তু আমরা ডিএনএ যখন ডাবল হেলিক্স পড়ি, ডিএনএ যখন ডাবল হেলিক্স আমরা পড়ি তখনই কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে। প্যারালাল দিতে যে আসলে কঠিন হয়ে গেছে। আচ্ছা, তোমাদের জন্য আমি সহজ করে দিই, এরকম করে দিই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে একটা প্যাচ বলতে কি বোঝায়, যে এইটা হচ্ছে একটা প্যাচ, ওকে, এই যে এইটুকু হচ্ছে একটা প্যাচ হলো, এইটুকু হচ্ছে একটা প্যাচ। এই একটা প্যাচের একটা দৈর্ঘ্য আছে, তারপর এইটুকুর একটা দৈর্ঘ্য আছে, এইটুকুর দৈর্ঘ্য কত, 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার, তাই না? আচ্ছা, আর এই যে একটা প্যাচ, এই একটা প্যাচের দৈর্ঘ্য কত? এই একটা প্যাচের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে প্রায় 34 অ্যাংস্ট্রম। একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন এই একটা প্যাচের মধ্যে টোটাল কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা নিউক্লিওটাইড থাকে, 10টা নিউক্লিওটাইড। তা আমার এখানে তো 10টা চাই না, আমার বলছে মনোনিউক্লিওটাইড, মানে একটা থেকে আর একটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত বা দৈর্ঘ্যটা কত। তাহলে কি হবে? 34/10, মানে 10টার জন্য আমি পাই 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম, তাহলে একটা নিউক্লিওটাইডের জন্য আমি কত অ্যাংস্ট্রম পাবো? 34/10, 3.4 অ্যাংস্ট্রম, অথবা আমরা বলতে পারি 0.34 ন্যানোমিটার, দুইটাই থাকতে পারে। কারণ এক অ্যাংস্ট্রম হচ্ছে 10 ন্যানোমিটার, তাহলে সরি, এক এক ন্যানোমিটারে হচ্ছে 10 অ্যাংস্ট্রম। ওকে, সো এইভাবে আর কি আসছে। আচ্ছা, তো এরপর প্রশ্নে আমরা যাই, ডিএনএ অণুর গঠনের আবিষ্কারক কারা? ডিএনএ অণুর গঠনের আবিষ্কারক হচ্ছে ওয়াটসন ও ক্রিক, যারা হচ্ছে ডাবল হেলিক্স মডেল, এবং তারা নোবেল পুরস্কারও পায় এর জন্য। 1953 দিকে তারা ডাবল হেলিক্স মডেল দেয়। আচ্ছা, এরপর হচ্ছে পিউরিন বেস কোনটি? এখান থেকে প্রশ্ন এরকম আসে যে মূলত ডিএনএর গঠন আসলে কি আছে। ডিএনএ যদি আমরা গঠনে যাই, ডিএনএর গঠনের মধ্যে আমরা পাবো এখানে আছে হচ্ছে পেন্টোজ সুগার, তাই না? পেন্টোজ সুগারের মধ্যে কোনটা থাকে? ডিএনএ যেহেতু, তার মানে এখানে আছে ডিঅক্সি রাইবোজ সুগার। আরটা আছে কি? শুধু রাইবোজ সুগার, তাই না? একটা আছে শুধু রাইবোজ সুগার, যেটা হচ্ছে আরএনএতে থাকে। তো তারপর আর কি থাকে? তারপর থাকে নাইট্রোজেন বেস। এখন নাইট্রোজেন বেসের মধ্যে বা নাইট্রোজেন ঘটিত যে ক্ষারক, সেখানে থাকে দুইটা, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনে কি থাকে? পিউরিনে হচ্ছে তোমাদের দুইটা রিং থাকে, পিউরিনের দুইটা রিং, আর পাইরিমিডিনে হচ্ছে একটা রিং। পিউরিনের দুইটা রিং, পাইরিমিডিনে একটা রিং, যেটা বড় সেটা রিং কম, এইভাবে আর কি মনে রাখি আমরা। আচ্ছা, তো এরপর পিউরিন কি কি আছে? পিউরিন আছে হচ্ছে অ্যাডেনিন, আর একটা আছে কি? গুয়ানিন। অ্যাডেনিন অ্যান্ড আর একটা আছে গুয়ানিন। পাইরিমিডিনে কি আছে? পাইরিমিডিন কয়টা? 3টা, সাইটোসিন, থাইমিন বা থায়ামিন, যেটাই বলো, আর একটা হচ্ছে ইউরাসিল। এর মধ্যে যদি বলে নাইট্রোজেন গঠিত ক্ষারক বা পাইরিমিডিন কয়টা, তাহলে বলবো 3টা। এখন যদি বলে ডিএনএতে কয়টা, তাহলে বলবো 2টা, কারণ ডিএনএতে থাকে কি? সাইটোসিন আর থায়ামিন। আর ইসে কি থাকে? আরএনএতে কোনটা থাকে? ইউরাসিল থাকে। ইউরাসিল হচ্ছে আরএনএতে থাকে, আর থায়ামিনটা হচ্ছে কোথায় থাকে? শুধুমাত্র ডিএনএতে থাকে, আরএনএতে থাকে না। ওকে, সো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, আমাকে কি বলছে, ডিএনএ বলছে না আরএনএ বলছে। এরকম থাকতেই পারে যে আরএনএর ক্ষেত্রে নিচে কোনগুলা সঠিক, বা পিউরিন বা পাইরিমিডিন, এইভাবে প্রশ্ন থাকতে পারে। যদি একটু বেসিকটা একটু তারা দেখতে চায়, তখন সেই ক্ষেত্রে তারা এটা করতে পারে। আরটা কি থাকে? ফসফরিক অ্যাসিড থাকে, তাই না? ফসফরিক অ্যাসিডের কাজ কি? ফসফরিক অ্যাসিডের কাজ হচ্ছে এই যে পেন্টোজ সুগারগুলো যেগুলো আছে, সেই ডিঅক্সিরাইবোজ সুগার, সেগুলোকে একটার সাথে একটা লিঙ্ক করে, এরকম লিঙ্ক করে। এর ফলে কি হয়? এরকম সিঁড়ির মতো একটা গঠন সৃষ্টি হয় আর কি। ওকে, আচ্ছা। আর এই নাইট্রোজেন বেসগুলোর কাজ কি? এই নাইট্রোজেন বেসগুলো কি করে? নাইট্রোজেন বেসগুলো হচ্ছে এরকম বেস পেয়ারগুলা কি সৃষ্টি করে? বেস পেয়ার বলতে কি বোঝায়? তার মানে এই একটা হেলিক্সে এই একটা বেস আছে, এই একটা হেলিক্সে এই একটা বেস আছে, তো এরা মিলে কি করে? বেস পেয়ার গঠন করে, বেস জোড়া গঠন করে। যাই হোক, তো এরকম 3টা যে বেস আছে, 3টা বেস মিলে কি হয়? একটা কোডন হয়। তাহলে একটা কোডনের মধ্যে কয়টা থাকে? 3টা বেস থাকে। 3টা বেস মিলে কি হয়? একটা কোডন হয়। অ্যান্ড এই যে কোডনগুলো আছে, সে কোডনগুলো পরবর্তীতে কি করতে পারে? জিন প্রকাশ করতে পারে। মানে একটা জিনের মধ্যে এরকম কয়েকটা কোডন থাকতে পারে, এবং তারা কি করতে পারে? নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। অ্যান্ড তারা কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে? কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে? প্রোটিন তৈরির মাধ্যমে।
প্রোটিন তৈরির মাধ্যমে তারা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। তো ধরা যাক একটা ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন। এই ইনসুলিন দিয়ে তুমি কি করবা? ইনসুলিনের কাজ কি? তোমার শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। শরীরের ব্লাড গ্লুকোজ লেভেল কমায় কে? ইনসুলিন। এখন এই ইনসুলিন তৈরি করবা, তোমার বডির মধ্যে তুমি এখন অনেক ভালো লেভেলের ভাত টাত খাইছো, তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, এখন তোমার ইনসুলিন লেভেল বাড়াইতে হবে। তখন সেই ক্ষেত্রে তারা কি করে? তারা হচ্ছে বা তোমার বডি যে জিনগুলো আছে যারা হচ্ছে ইনসুলিন তৈরির জন্য দায়ী, তারা কি করবে? এই কোডনের মাধ্যমে, অর্থাৎ তাদের যে ইনসুলিন তৈরি ইনফরমেশনগুলো ছিল সেগুলোকে কি বলা হলো? কোড বলা হলো। সেই কোডনগুলো তারা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে তারা কি করে? বাইরে পাঠায় দেয়, তাই না? বাইরে পাঠায় দেয়। তাহলে তোমার ভিতরের মধ্যে তাহলে এই ইনফরমেশনগুলো রাখা যাবে না। তাহলে তোমার এই যে ডিএনএর যে প্রোটিন তৈরি যে ইনফরমেশন আছে সেটা কি করতে হবে? নিউক্লিয়াসের বাইরে পাঠাইতে হবে। নিউক্লিয়াসের বাইরে পাঠাইতে হবে। এই যে বাইরে পাঠানোর যে প্রক্রিয়া, এটা কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এটাকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। কীভাবে পাঠায়? এমআরএনএ তৈরির মাধ্যমে পাঠায়। বাট ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। বাট এই যে মেসেজ একটা ক্যারি করা, যে ইনসুলিনটা যে তৈরি করবা সেটা এইভাবে তৈরি করবা, এই যে একটা মেসেজ, এই যে ইনসুলিন তৈরির জন্য এই যে একটা মেসেজ, এই মেসেজটা যে ডিএনএ থেকে আমরা হচ্ছে বাইরে পাঠাবো, কার কাছে পাঠাবো? এই যে ইনসুলিন যে একটা প্রোটিন, এটা কোথায় তৈরি হয়? রাইবোজোমে তৈরি হয়। তার মানে আমি মেসেজটা কার কাছে পাঠাবো? ডিএনএ থেকে রাইবোজোমের কাছে পাঠাবো। এবং ডিএনএ কোথায়? ডিএনএ তো নিউক্লিয়াসে, তাই না? ডিএনএ হচ্ছে নিউক্লিয়াসে। আর রাইবোজোম কোথায়? রাইবোজোম হচ্ছে সাইটোপ্লাজমে। সো আমার কি করতে হবে? রাইবোজোম যেহেতু সাইটোপ্লাজমে, সো আমার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পাঠাতে হবে। এই জন্য আমরা কী করি? মাঝে একজন মেসেঞ্জার নেই। মেসেঞ্জার বা ফুড পান্ডা বা পাঠাও, যেটাই বলি আমরা, ওরা উবার বলি, যা বলি, এই এমআরএনএ। এই তাহলে ডিএনএ থেকে আগে এমআরএনএ তৈরি করতে হয়। এটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। পরে রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। রাইবোজোম যে পদ্ধতিতে প্রোটিন তৈরি করে সেটাকে কি বলা হয়? ট্রান্সলেশন। ভুল হবে আর কখনো? আশা করি তোমাদের আর কখনো ভুল হবে না। প্রোটিনের শেষে ন আছে, এখানে ট্রান্সলেশনও ন আছে, অবশ্য ট্রান্সক্রিপশনও ন আছে, রেপ্লিকেশনও ন আছে। সো মনে রাখার আসলে কোনো ওইভাবে উপায় নেই, তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। আগে ট্রান্সক্রিপশন হয়, পরে হচ্ছে প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, সেটা হচ্ছে ট্রান্সলেশন হয়। আচ্ছা, অ্যান্ড এখানে ট্রান্সক্রিপশনের জন্য যেগুলো লাগে এনজাইমগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? যে ডিএনএ পলিমারেজের কাজ কি, তারপর হচ্ছে আলাদা করে কিভাবে হেলিকেজ এনজাইম দিয়ে হচ্ছে প্যাচ খুলে, তারপর হচ্ছে প্যাচগুলো, ডিএনএ যে প্যাচগুলো আছে সেগুলো আবার লাগতে দেয় না হচ্ছে এসএসবিপি, তাই না? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই জিনিসগুলো 5টা কাজ আছে, 5টা এনজাইমের কাজ আছে, সেগুলো তোমরা পড়ে নিবা। খুব সম্ভবত আসছেও এখানে, তাই না? আচ্ছা দেখো এখানে, তাহলে পিউরিন গেল, এটা আমরা পারলাম। ডিএনএতে কী কী থাকে এটা আমরা জানি। এখন 3টা জিনিস বলবা, ডিঅক্সাইরাইবোজ সুগার বা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস অ্যান্ড ফসফরিক অ্যাসিড থাকে। তারপর অ্যাডিনিন থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কোয়ালিটি এটিজিসি, এভাবে আমি মনে রাখতাম, এটিজিসি। তাহলে এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি। তাহলে এ আর থাইমিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড, জি আর সি এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড। ওকে, তারপর হচ্ছে আরএনএতে কী কী থাকে। তো এখন আরএনএতে কী কী থাকে এটার জন্য আমাদের আসলে মূলত যেটা আসলে বুঝাইছে, হ্যাঁ, আরএনএতে কী কী থাকে সেটা বলতে আসলে বুঝাইছে যে অ্যাডেনিন, মানে আমরা যদি থেকে পেন্টোজ সুগার থেকে শুরু করি, তাহলে আমরা সেখানে বলবো হচ্ছে আমাদের কী থাকে? রাইবোজ সুগার থাকে। তারপর নাইট্রোজেন বেজের মধ্যে কী থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন থাকে না। আর ফসফরিক অ্যাসিড থাকে। ফসফরিক অ্যাসিড ডিএনএর ক্ষেত্রে কমনলি থাকে। আচ্ছা, এটা বললাম। তারপর হচ্ছে আরএনএর অবস্থান কোথায়? আরএনএর অবস্থান সাধারণত নিউক্লিয়াসে সাধারণত হচ্ছে 10%-এর মতো থাকতে পারে। আমি তোমাদেরকে হয়তো বা 1%-এরও নিচে বলছিলাম, 1%-এরও নিচে, 1%-এর নিচে। কোনো বইতে আর কি এরকম আছে, এক এক জায়গায় এরকম এক এক রকম, বাট অ্যাভারেজে আবুল হাসান স্যারের বইতে 10%ই বলা খুব সম্ভবত। আর নিউক্লিয়াসে থাকে হচ্ছে 10%, আর সাইটোপ্লাজমে থাকে হচ্ছে 90% আরএনএ। ওকে, কারণ সাইটোপ্লাজমই হচ্ছে ওর মূল কাজ। আরএনএগুলোর মূল কাজ হচ্ছে সাইটোপ্লাজমে। আরএনএ কী আছে? আরএনএগুলোর মূল কাজ কেন সাইটোপ্লাজমে? ধর আরএনএর কাজ কি? রাইবোজোম গঠনে সহায়তা করে। আরএনএর কাজ হচ্ছে কি? রাইবোজোমাল আরএনএ, রাইবোজোম গঠনে সহায়তা করে। এটা সব থেকে বেশি থাকে। তারপর ধরো এমআরএনএর কাজ কি? এমআরএনএর কাজ হচ্ছে ডিএনএ থেকে বার্তা নিয়ে আসা, ডিএনএ থেকে বার্তা বহন। কিসের বার্তা বহন? প্রোটিন তৈরির বার্তা বহন। তারপর হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। টিআরএনএ কি ট্রান্সফার করে? অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে। কেন ট্রান্সফার করে? এই যে প্রোটিন তৈরির জন্য। সবাই দেখো প্রোটিনের সাথে রিলেটেড। প্রোটিন তৈরির জন্য প্রত্যেকটা আরএনএ কাজ করতেছে, সুন্দরভাবে কাজ করতেছে। এরকম আরও আছে মাইনর আরএনএ, আর আছে জিআরএনএ। তো এই 2টা কাজ তোমরা পড়ে নিও। একটার কাজ হচ্ছে তোমার কোনো একটার সাথে সম্পর্কিত, সেটা আমার মনে আসতেছে না, তো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তো এই আরএনএ নিয়ে এই জিনিসগুলো পড়বা তোমরা, অবশ্যই কাজগুলো পড়বা, পার্সেন্টেজগুলো পড়বা। তারপর যে প্রক্রিয়া আরএনএ হতে ডিএনএ তৈরি হয় তাকে কি বলে? দেখো, ডিএনএ থেকে আরএনএ হলে সেটাকে আমরা বললাম ট্রান্সক্রিপশন। তাহলে আরএনএ থেকে ডিএনএ হলে সেটাকে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন বলবো। ওকে, রিভার্স ট্রান্সক্রিপশন।
এরপর কি হচ্ছে, কোন অঙ্গাণুটি কোষের ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত। কোন অঙ্গাণু চাইছে, কোন অঙ্গাণু ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত। ট্রান্সলেশন কি, প্রোটিন তৈরি, প্রোটিন তৈরির সাথে কে জড়িত, রাইবোজোম জড়িত। এই জন্য রাইবোজোমকে কি বলে, প্রোটিন ফ্যাক্টরি বলে। আচ্ছা, এরপর কি আসছে, জিন মিউটেশনের একক কি। তো এরকম কয়েকটা একক আছে, যেমন মিউটেশনের একক হচ্ছে কি, মিউটন। রেপ্লিকেশনের একক হচ্ছে কি, রেপ্লিকন। তারপর জিন কার্যের একক হচ্ছে কি, সিস্ট্রন। ওকে, তো এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে, জিনের যে এককগুলো আছে। তো এইভাবে দেখো তোমরা অ্যানালাইসিস করে প্রত্যেকটা জিনিস এইভাবে দেখো, নিজেরাই পড়তে পারবা। এরকম তোমাদেরকে আমরা ইনশাল্লাহ এরকম কোশ্চেন টাইপে বানাই দিব না। তোমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ইনশাল্লাহ তোমাদেরকে প্রতিটি যে পরীক্ষা আছে সে পরীক্ষার আগে তোমাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করা হবে, অ্যান্ড তোমাদেরকে বইয়ের দাগানো লাইনগুলো প্রোভাইড করা হবে। তোমরা এই কোর্সে ভর্তি হও না হও, তোমরা টেলিগ্রামের গ্রুপে জয়েন করলে ফ্রি লেকচার রিলেটেড যত যা কিছু আছে তোমরা এমনিতে ইনশাল্লাহ পেয়ে যাবে। ইভেন এইটাও তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর এটা শুধুমাত্র হচ্ছে আমাদের যে ওয়েবসাইট মেনটেনেন্স আছে, অ্যান্ড আমরা যে কষ্ট করে এক্সাম গুলো বা এক্সামের প্রশ্নগুলো তুলেছি অ্যান্ড এই যে সাজানো, এটার জন্য হচ্ছে কিছু জাস্ট কিছু টাকা এখানে রাখা হয়েছে পেমেন্ট হিসেবে। তাছাড়া আমাদের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে যে আমরা ডাক্তার হয়েছি, আমরা স্বপ্ন পূরণ, আমাদের স্বপ্ন পূরণের জন্য আল্লাহ তাআলা আমাদের সহায়তা করছে, অ্যান্ড আমরা চেষ্টা করতেছি তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা যেন তোমাদের যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা করতে পারি। তো আল্লাহ হাফেজ, তোমরা ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।